নিয়মের অন্যথা হলো আজকেও ঝিলমিলের ক্লাসের সামনে পৌঁছাতে দেরি হয়ে গেল। তবে অন্য দিনগুলোর চেয়ে আজকে খামখেয়ালিপনাটা একটু বেশিই চড়া। লেকচার শেষ হতে আর মোটে 15 মিনিট বাকি। ক্লাসের দরজার সামনে এসে দাঁড়ালো অভয় অন্য এক শান্ত রূপ নিয়ে। দুই হাতে শক্ত করে চেপে ধরেছে পিঠের ব্যাগ, বেল্ট দুটো। চঞ্চল মেয়েটার সারা শরীরে আজ কেমন যেন এক অদ্ভুত অসরটা, নিথর পাথরের মতো স্থির। বারিশ একবার আর চোখে দরজার দিকে তাকালো, কিচ্ছুটি বলল না। বেশ খানিকটা ক্ষণ সময় এভাবে কেটে যাওয়ার পর ঝিলমিল ওষ্ঠাধর সামান্য কেঁপে উঠল। অতি মৃদু কণ্ঠে সে শুধালো, স্যার আসবো? বারিশ মেয়েটার দিকে না তাকিয়ে রাশভারী গলায় জবাব দিল, আজ পুরো 45 মিনিট নষ্ট করেছো। নিয়ম অনুযায়ী এতবার কান ধরো, তারপরও ভেতরে আসার অনুমতি মিলবে? আর যদি ওইসব না করি? মেঝের ধূসর রঙের দিকে চোখ জোড়া নিষিদ্ধ নিবদ্ধ রেখে এই প্রশ্নটা ছুড়ে দিল ঝিলমিল। কণ্ঠস্বর আজ বড্ড অচেনা শোনালো। নিজের কাঠিন্য বজায় রেখে বলল, বারিশ, তাহলে চলে যেতে পারো। ঝিলমিল সামান্য থামলো, তারপর ওভাবেই আলতো করে বলল, আচ্ছা। মেঝের দিক থেকে দৃষ্টি না সরিয়ে একদম যান্ত্রিক পায়ে উল্টো পথে হাঁটা শুরু। ক্লাসের ভেতরে বসা ইরান সহ বাকি সব বন্ধুরা এই দৃশ্য দেখে স্তব্ধ। তবে সবার চেয়ে বেশি ধাক্কা খেলো বোধহয় ক্লাসের স্যার, অর্থাৎ বারিশ নিজে। চঞ্চল মেয়েটার এমন অদ্ভুত আত্মসমর্পণ তার কল্পনাতীত। সে অবাক হতে যে বিস্ময়ে ঘোর কাটিয়ে উঠতে না পেরে দরজার চৌখাটে দাঁড়িয়ে এক দৃষ্টিতে শব্দদর্শী চলে যাওয়ার দেখতে লাগলো। ভেতরের অস্বস্তিটা যুবককে বেশি সময় স্থির থাকতে দিল না। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক্সকিউজ মি শব্দ ছুড়ে দিয়ে সে ক্লাস থেকে বের হয়ে পড়ে। করিডোর ধরে দ্রুত পায়ে এগিয়ে গেল বারিশ। ঝিলমিলের কাছাকাছি পৌঁছতে ওর ডান হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে তার পথ আগলে দাঁড়ায়। অধৈর্য কণ্ঠে শুধায়, কোথায় যাচ্ছ তুমি? ঝিলমিল ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অবাধ্যের মতো বলল, হাত ধরবে না। এমন প্রত্যাখ্যানে বারিশ কিছুটা অপ্রস্তুত, অস্বস্তিতে পড়ে গলার স্বর কিছুটা নরম করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো সমস্যা? ঝিলমিল এখনো নীরব, চোখের মনি দুটো পাথরের মতো মেঝেতেই আটকে আছে। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। যুবকের কণ্ঠে এবার কিছুটা কৃতিত্বের সুর। এবার দীর্ঘক্ষণ পর মুখ তুলল কিশোরী, সরাসরি তাকালো যুবকের চোখের দিকে, নিষ্পান গলায় বলল, কোনো সমস্যা হয়নি। মেয়েটা স্পষ্ট মিথ্যা বলছে। ওর ফ্যাকাশে ঠোঁট আর মলিন মুখ ছবি অন্য কিছুর আভাস দিচ্ছে। এই মেয়েটি অত্যন্ত সেই প্রাণবনত ছটফটে কিশোরী নয়, যাকে গত 1.5 মাসের বেশি সময় ধরে বারিশ প্রতিদিন দেখে আসছে। একটু থমকে যুবক হুকুমের সুরে বলল, ক্লাসে চলো। আপনিই তো বললেন চলে আসতে। বারিশ এবার আর ওকে কোনো যুক্তির তোয়াক্কা না করে পুনরায় মেয়েটার হাত শক্ত করে ধরে এক প্রকার টেনেই নিয়ে এলো ক্লাসরুমের ভেতর। গম্ভীর গলায় নির্দেশ দিল, নিজের আসনে গিয়ে বসো। ঝিলমিল আর কোনো প্রতিবাদের পথ বেছে নিল না। বাধ্য মেয়ের মতো ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল ইরানের পাশের খালি জায়গাটাতে। সঙ্গে সঙ্গে ইরান তাকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? ঝিলমিলের তরফ থেকে কোনো জবাব এলো না। সামনে টেবিলের দিকে স্থির চোখে তাকিয়ে নিথর হয়ে বসে রইল। আন্টি বকেছে? ফের প্রশ্ন করলো ইরান। বন্ধুর নীরবতা তাকে ভাবিয়ে তুলেছে। কি হয়েছে বলবি তো? এবার ওর গলার স্বর কিছুটা তাগাদা। ইরানের শেষ কথাটি শুনতেই ঝিলমিলের ঠোঁট দুটো আচমকা কাঁপতে শুরু করলো। টলমলিয়ে উঠল চোখের কোণ। ভেতরে জমে থাকা কষ্ট আর চেপে রাখা গেল না। কোনো কথা বলার আগে দু হাতে নিজের মুখ শক্ত করে চেপে ধরে ফুঁপিয়ে উঠল সে। বান্ধবীর এমন আকস্মিক কান্না ইরান নির্বাক। সে আশপাশে তাকিয়ে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু রেখে ঝিলমিলের কাঁধ ধরে আলতো ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর, বলবি তো? এই ঝিল। কান্নার বেগ বাড়ার সাথে সাথে ঝিলমিলের রীতিমতো হেঁচকি উঠতে শুরু করেছে। ক্লাসের সবার নজর এড়াতে সে এবার বেঞ্চের উপর রাখা ব্যাগের ভেতরে মাথা গুঁজলো। তারপর ফুঁপিয়ে কাঁদতে লাগলো। লেকচারের শেষ 10 মিনিট এভাবেই কেটে গেল। আর এই শেষ 10 মিনিট বারিশ কি লেকচার দিল নিজেও বুঝলো না। সমস্ত মনোযোগ যেন ওই একটা কোণায় গিয়ে আটকে গেছে। এই সামান্য সময়ের মধ্যে অবচেতন মনে তার নজর না হলেও অন্তত 100 বার ওই কোণার ব্রেঞ্চটার দিকে চলে গিয়েছে। ডেস্কে রাখা সাদা খাতাটার উপর চোখ পড়লে দেখা যাবে সেখানে কলম দিয়ে কাটাকুটি করে গুনে গুনে কিছু সংখ্যা লেখা রয়েছে। সংখ্যাগুলো আর কিছুই নয়, ওই কোণার ব্রেঞ্চের মাথা নিচু করে কাঁদতে থাকা মেয়েটা কতবার নিজের চোখের জল মুছলো অবলীলায় তার এক নিখুঁত হিসাব। চঞ্চল মেয়েটার এই আচমকা কান্নার পেছনে কারণ কিছুতেই তার মাথায় এলো না যুবকের।
পিরিয়ড শেষের ঘন্টা বাজতে বাড়ির খাতার সেই পাতাটা ছিঁড়ে ভাঁজ করে পকেটে পুরে নিল। ক্লাস শেষে বেরিয়ে গেল, কিন্তু কেন এই অস্থিরতা, কেনই বা ওই কান্নার হিসাব রাখা, তার কোনো উত্তর অন্তত এই মুহূর্তে তার নিজের জানা নেই। ঘন্টা বাজতে ইরান আর এক মুহূর্ত দেরি করলো না, ঝিলমিলকে সামলে নিয়ে তড়িঘড়ি করে ওয়াশরুমের দিকে গেল। ততক্ষণে কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে মেয়ে। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ইরান অস্থির গলায় শুধালো, ঝিলমিল, এবার তো বল আমাকে কি হয়েছে, কে বকেছে তোকে? কেউ বকেনি। কান্নারত ভেজা গলায় করুণ সুর শোনালো, তাহলে কাঁদছিস কেন? চিটার, জারিফ একটা চিটার। এবার আর কান্না চেপে রাখতে পারলো না সে। কি করেছে সে? ইরানের চোখ দুটো বিস্ময়ে কপালে উঠল। ওর ক্লাসমেট মুন্নি আপু, আমি আজ যখন ক্লাসে আসছিলাম তখন নিজের চোখে দেখলাম ওরা দুজনে কিস করছে। ও আমাকে ঠকালো, অথচ সব সময় বলতো ওর ওটা নাকি জাস্ট ফ্রেন্ড। বান্ধবীর এই কথা শুনে ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জারিফকে তো আমার প্রথম থেকে সুবিধার মনে হয়নি। তুই যে কি মনে করে ওর সাথে এসবে জড়াতে গেলি? তুই জানিস না ইরান, চোখের জল মুছতে মুছতে ভাঙা গলায় বলল ঝিলমিল, ও নিজের বাসা থেকে টাকা চুরি করে ফুল কিনে আমাকে প্রপোজ করেছিল। সেদিন ওর ওই পাগলামি দেখে আমার ভীষণ মায়া লেগেছিল। খেলি তো এবার বাস, এখন কি করবি শুনি? বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা সুরে জিজ্ঞেস করলো ইরান। জানি না, শূন্য চোখে দেয়ালে তাকিয়ে ধরা গলায় উত্তর দিল সে। সবগুলো পিরিয়ড শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হলো, ঝিলমিলের মাথাটা তখনও ঝিমঝিম করছে। করিডোর পেরিয়ে মাঠে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় জারিফ। ওকে দেখা মাত্রই ঝিলমিলের ভেতরের কষ্ট নিমিষে ক্ষোভে রূপ নিল। কোনো কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে সে সরাসরি জারিফের গালে সশব্দে একটা চর কষিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, জারিফের বাচ্চা, এই ছিল তোর মনে? খোলা মাঠে সবার সামনে এমন চর খেয়ে অপমানে জারিফের পুরো শরীর রিরি করে উঠল। কান মাথা গরম হয়ে গেল তার। সে দাঁতে দাঁত চেপে চারপাশটা একবার দেখে নিয়ে পড়ল, ঝিলমিল, সিনক্রেট করিস না, বাসায় চল, তোকে সব বুঝিয়ে বলছি। চুপ কর বেয়াদব, তোর মতো একটা লুচ্চা জানোয়ারকে বিশ্বাস করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝিলমিল আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলো না। সে দ্বিতীয় চরটা মারার জন্য হাত তুলল, কিন্তু এবার আর সুযোগ দিল না। সে ঝিলমিলের হাতটা মাঝপথেই শক্ত করে ধরে ফেললো। এতক্ষণের অপরাধবোধ ঝেড়ে ফেলে সেও এবার তার নোংরা রূপটা বের করে আনলো। ঝিলমিলের হাতটা মোচড় দিয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, যা করেছে বেশ করেছে। তোর মতো একটা সাধারণ মেয়ের সাথে যে আমি এতদিন রিলেশনে রেখেছি, এটাই তোর ভাগ্য। আনস্মার্ট কোথাকার, সব সময় ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস। একটা হাত ধরলেও তোর 10 রকমের ছুঁই ছুঁই ভাব শুরু হয়ে যায়। রোমান্স তো দূরের কথা। তাই যা দেখেছিস একদম ঠিক দেখেছিস। মুন্নি আমার স্ট্যান্ডার্ডের সাথে যায়। ঝিলমিল স্তব্ধ। কত কৌশলে সে ঝিলমিলকে এই ফাঁদে ফেলেছিল, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। গত 5 মাস ধরে ঝিলমিল আর জারিফের মধ্যে এই সম্পর্ক। তার মুখ থেকে এমন বিষাক্ত কথাগুলো শুনে সে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোখের জল উপেক্ষা করে সে তীব্র ঘৃণায় বলল, তাই বলে এভাবে ঠকালি আমায়? এত নাটক করা কি দরকার ছিল? শুরুতেই বলে দিতিস তোর চেহারার আড়ালে এতটা নোংরা একটা মানুষ লুকিয়ে আছে। জারিফ ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। ওর হাতটা আরো একটু জোরে ঝাঁকিয়ে বলে, তুই তো মাত্র একটা জিনিস দেখলে ঝিলমিল, আমি তোর ধারণার চেয়েও নোংরা। ওর মুখের উপর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঝিলমিলের। পরক্ষণে অপমানের ঘৃণায় গুলিয়ে উঠল তার পুরো শরীর। চোখের জল মুছে সে চিৎকার করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন এত দিন ধরে এই ভালোবাসার নাটক করলি? আর এখন আমাকে খ্যাত বলছিস? শুরুতে তো নিজেই আমার পিছু কুত্তার মতো ঘুরঘুর করেছিস। আমি গিয়েছিলাম তোর কাছে? কিশোরীর এই পাল্টা জবাবে জারিফ আরো এক ধাপ এগিয়ে চরম নোংরামি প্রকাশ করে বলল, ভেবেছিলাম তুই আমার পাশের বাসার মেয়ে, যখন মন চাইবে একটু আধটু সুযোগ বুঝে তোকে ভোগ করতে পারবো। কিন্তু তুই কি তা একবারও হতে দিয়েছিস? সবসময় তোর সতীপানা ওই। নিজের চরিত্রের উপর এমন জঘন্য আঘাত আসতেই ঝিলমিলের মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান হারিয়ে সে এক ঝটকায় নিজের হাত মুক্ত করে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল জারিফের উপর। হাত দুটো বাড়িয়ে সে শক্ত মুঠোয় খামচে ধরল জারিফের মাথার চুল। তারপর সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিতে দিতে চেঁচিয়ে উঠল হিংস্র গলায়, জারিফের বাচ্চা, আমার শরীর পাওয়ার জন্য তুই এতদিন বড় জাল বিছিয়েছিলি। তোকে তো আমি আজ জ্যান্ত কবর দেব।
মাঠে তুলকালাম কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে সেখানে হুলুস থুলুস পড়ে গেল। ইরান আর ঝিলমিলের বাকি বন্ধুরা তড়িঘড়ি করে এগিয়ে এসে ওকে টেনে হিঁচড়ে পেছনের দিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে জারিফের বন্ধুরাও ছুটে এসে ঝিলমিলের শক্ত মুঠো থেকে ওকে ছাড়ানোর জন্য টানাটানি শুরু করলো, কিন্তু ঝিলমিলের মাথায় তখন তীব্র জেদ চেপে বসেছে। সবার এত টানাটানির মাঝেও জারিফের মাথা থেকে গোছাখানিক চুল নিয়ে তবেই ছাড়লো। মাথার যন্ত্রণায় আর এত মানুষের সামনে অপমানে জারিফ এবার রাগে জ্ঞান হারিয়ে ফেললো। পুরো মুখাবয় রাগে লাল করে সে এক ঝাড়া মেরে বন্ধুদের হাত ছাড়িয়ে নেয়। ডান হাতটা বাতাসে উঁচিয়ে ঝিলমিলকে একটা জোরালো থাপ্পড় মারার জন্য হিংস্র ভঙ্গিতে তেড়ে আসতে গেল সে। তক্ষুনি কোথা থেকে পাথরের মতো কঠিন হাত এসে মাঝপথে খপ করে চেপে ধরল জারিফের কবজিটা। ঠিক যেন বাতাসের গতিতে কেউ এসে জারিফের সেই হাতটাকে শূন্যে থামিয়ে দিয়েছে। নিজের হাত অবশ হয়ে যেতে দেখে হতচকিত চোখে পাশে তাকালো জারিফ। চোখের মণি দুটো ভয়ে আর আশ্চর্যে স্থির হয়ে গেল তার। তোতলামো গলায় সে শুধালো, চাচা আচ্ছু তুমি এখানে? বারিশের পুরো অবয়বে তখন এক থমথমে গম্ভীরতা। চোখের চশমাটার আড়ালে থাকা দৃষ্টিজোড়া যেন বরফের মতো শীতল। জারিফের কবজিতে আঙ্গুলের চাপ বাড়িয়ে দিয়ে সে হিমশীতল স্বরে বলল, এখানে কি হচ্ছে? চাচাকে হুট করে কলেজের মাঠে এভাবে দেখে জারিফের পুরোপুরি ভরকে গেল। নিজের নোংরামি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আমতা আমতা করে নিচু স্বরে বলল, চাচ্চু তুমি তুমি চলে যাও এখান থেকে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। পেছন থেকে চুলোচুলির ধকল সামলে ঝিলমিল তখনও হাঁপাচ্ছিল। জারিফের মুখে এই কথা শুনে সে চিৎকার করে বলে উঠল, কেন যাবে? আমি তোর চাচাকে তোর সব কীর্তি বলে দেব। ফুফা ও আসলে। হঠাৎ বজ্রকঠিন ধমকে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। স্টপ ইট, একদম চুপ করো তুমি। বারিশের কণ্ঠের কঠোর গর্জন এত তীব্র ছিল যে ঝিলমিলের পুরো অস্তিত্ব নিমিষে কেঁপে উঠল। বাকি কথাগুলো গলার মাঝপথে আটকে গেল। জারিফের হাতটা ছেড়ে দিয়ে হুকুমের সুরে বলল বারিশ, লিভ দিস প্লেস রাইট নাও। চাচাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস জারিফের ছিল না। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বন্ধুদের দলবল নিয়ে চলে গেল দ্রুত। জারিফ চলে যেতে বারিশ এবার ঝিলমিলের দিকে নিজের সেই তীক্ষ্ণ দৃষ্টি ফেরালো। কোনো কৈফত বা সান্ত্বনার ধার না ধরে বরফ কঠিন গলায় নির্দেশ দিলেন, আর তুমি সোজা বাড়ি ফিরে যাও। ধমক খেয়ে ঝিলমিল ক্ষোভে আর অভিমানে মাথাটা নিচু করে মাঠের এক কোণে রাখা নিজের সাইকেলটার কাছে চলে যায়। বান্ধবী ইরানকে একটা শুকনো বিদায় জানিয়ে সাইকেলটা নিয়ে গেটের দিকে এগোতে লাগে সে। এদিকে বারিশও সোজা পার্কিং জোনের দিকে হেঁটে যায়। গাড়িতে বসার পর থেকে তার মাথাটা কেন যেন প্রচন্ড ভন ভন করছে। রগ দুটো ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। ভেতরে কেমন এক রাগ আর অস্থিরতা কাজ করছে। স্টিয়ারিং হুইলে হাত রেখে কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকা অবস্থাতে সে এক্সিলেটরে চাপ দেয়। গাড়িটা মেন গেটের কাছাকাছি, তবুও তার মনোযোগ রাস্তায় নেই। আর ঠিক সেই অসাবধানতা মুহূর্তে হুট করে সামনে চলে আসা ঝিলমিলের সাইকেলের পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে দিলেও গাড়িটা ঠাস করে একটা শব্দ হলো। ভারসাম্য হারিয়ে ঝিলমিল শক্ত পিচ ঢালা রাস্তার উপর আছাড় খেয়ে পড়লো। কড়া ব্রেকে গাড়ি থামালো বারিশ। সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিং এ একটা ঘুষি মেরে বিড়বিড় করে চরম বিরক্তিতে বলে উঠল, ফাকিং হেল। ঝিলমিল রাস্তার উপর ওভাবে নিথর হয়ে বসে রইল। ওঠার কোনো চেষ্টাই করলো না। পৃথিবীর সব অঘটন, সব অপমান বুঝি শুধু তার জন্যই বরাদ্দ। আজ পুরো দিনটা যে এভাবে তাকে দুমড়ে মুচড়ে দেবে সে ভাবতেও পারেনি। সে ওভাবেই কতক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। ওদিকে সাইকেলটা ছিটকে আরেক পাশে পড়ে গেছে। চেনটা ছিঁড়ে প্যাডেলের সাথে এমন ভাবে আটকে গেছে যে ওটা দিয়ে আর এক কদমও এগোনো সম্ভব না। বারিশ দ্রুত গাড়ি থেকে নেমে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়ে ওর এই নিষ্পাণ ভাব দেখে বলে, কি হলো, তুমি কি এভাবে রাস্তার মাঝখানে বসে থাকবে? ঝিলমিল মুখ তুলল না। ওভাবে বসে থেকে তপ্ত গলায় প্রশ্নটা ছুড়ল, থাকলে আপনার কোনো সমস্যা? ওঠো। বারিশের কণ্ঠে আদেশ আর বিরক্তির মিশ্রণ। ঝিলমিল এবার জোর করে নিজেকে টেনে তুলল। কলেজ ড্রেসের ধুলোবালি না ঝেড়ে সাইকেলটা টেনে সোজা করার চেষ্টা করে, কিন্তু চেন আর চাকার দশা দেখে বুঝলো ওটা পুরোপুরি অচল। ভেতরে জমে থাকা সমস্ত রাগ এবার এই জড় বস্তুটার উপর গিয়ে পড়ল। তীব্র আক্রোশে সাইকেলটা ওখানে আছাড় মেরে ফেলে দিয়ে পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গেট পার হয়ে হন হন করে সামনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। বারিশ একটা দীর্ঘ শ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়িটা নিয়ে যায় ঝিলমিলের ঠিক পাশাপাশি। কাছ নামিয়ে গম্ভীর গলায় ডাকে, গাড়িতে ওঠো।
বারিশের ডাক কানে গেলেও ঝিলমিল যেন পুরোপুরি বধির। সে সোজা সামনের দিকে তাকিয়ে হন করে হাঁটতে থাকলো। যুবকের ধৈর্যের শেষ বাঁধটুকু এবার ভেঙে গেল। সে গাড়িটা ঝিলমিলের গা ঘেঁষে থামিয়ে ড্রাইভিং সিট থেকে বা পাশের সিটের দিকে ঝুঁকে একটানে দরজাটা খুলে ক্ষিপ্ত হাতে ঝিলমিলের হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে। এক প্রকার জোর করে ওকে টেনে এনে সিটে বসিয়ে সশব্দে দরজাটা আটকে দেয়। দাঁতে দাঁত চেপে বারিশ বলল, ডাকছি শুনতে পাচ্ছ না? ঝিলমিল তখনও ক্ষোভে ফুঁসছে। সে সিটের উপর ছিটকে উঠে বসেই চেঁচিয়ে উঠল, আপনি আমার সাথে যাবেন না। আমি আপনার সাথে যাব না। আপনি তো একবারের জন্য শুনতে চাইলেন না আপনার ওই লম্পট ভাতিজা আমার সাথে কি অন্যায় করেছে। ও এবারও কথা শেষ করতে দিল না বারিশ। এক হাতে স্টিয়ারিং এ রেখে অন্য হাতে ঝিলমিলের নরম চলটা শক্ত করে চেপে ধরল সে। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে পাথরের মতো কঠিন গলায় বলে উঠল, কোনো আগ্রহ নেই আমার এইসব ফালতু কথা শোনার। এরপর আর একবার যদি মুখ থেকে কোনো কথা বের করেছো তাহলে তোমাকে সহ এই গাড়িটা আমি সোজা গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করব। ঝিলমিলের চোখের মণি দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। এ যেন এক অসম্পূর্ণ অচেনা বারিশ চাচ্চু। এর মধ্যে এতদিনের চেনা বারিশ চাচ্চু ফুপা কিংবা স্যার কেউই নেই। ভীষণ রুক্ষ, ভীষণ গম্ভীর কোনো পুরুষ যে সত্যি সত্যি গাড়িটা কোথাও ঠুকে দিতে পারে। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করলো নিজে গাড়িতে তুলে এনে আবার অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছে। বলল ঠিকই, তবে মনে মনে। চোয়াল চেপে ধরায় ব্যথায় কুঁচকে যায় ঝিলমিলের মুখটা। সে কোনো মতো উচ্চারণ করে, চাচা ছাড়ুন, গলাটায় তো গলিয়ে দিলেন আমার। বারিশ এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে গাড়ি চালানোয় মন দিল। অন্য সময় হলে এভাবে গাল চেপে ধরার জন্য ঝিলমিল চিৎকার করে গাড়ি মাথায় তুলতো, কিন্তু এখন তার এই ভয়ঙ্কর রূপ দেখে টু শব্দ করার সাহস হলো না। সে অভিমানে আর ভয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে কাচের উপরে ওপারে তাকিয়ে রইল। অর্ধেক রাস্তা পার হওয়ার পর হঠাৎ করে ঝিলমিলে বলে উঠল, গাড়ি থামান। বারিশ কোনো পাল্টা প্রশ্ন করলো না, কেন নামবে তাও জানতে চাইলো না। ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সে সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। ঝিলমিল কাঁধের ব্যাগটা টেনে গাড়ি থেকে নেমে দরজাটা ধারাম করে আটকে দেয়। তারপর কাচের ওপর দিয়ে বলল, আমার একটা জরুরি কাজ আছে, আপনি চলে যান। এই বলে সে আর পেছন ফিরে না তাকিয়ে উল্টো দিকের একটা বড় রেস্তোরাঁর দিকে হেঁটে গেল। মনটা তো আজ তার ভেঙে খান খান হয়ে গেছে। তার উপর দুপুরের এই রোদে মাথাটাও ধরেছে। কে জানে তার মা আজকে বাসায় কি সাইপাস রান্না করে রেখেছে। এমনিতেই মেজাজ চড়ে আছে, পছন্দের খাবার না হলে আজকে আর রক্ষা নেই। নিজের মন ভালো করার জন্য সে সোজা গিয়ে রেস্তোরাঁর এসি হলের এক কোনায় একটা খালি টেবিলে বসলো। ওয়েটার আসতেই সে এক নাগাড়ে মেনু কার্ড দেখে বেশ কিছু ভারী খাবারের নাম বলতে লাগলো। একটা চিকেন ক্যাশনাট সালাদ, সাথে ক্রিপসি ফ্রাইড চিকেন, একটা চিজ ব্লাস্ট বিফ বার্গার, লুইজিনা হোয়াইট সস পাস্তা, এক প্লেট চিজ লোডেড ফ্রাই, আর একটা বড় থিক চকলেট ব্রাউনি শেক। ও আচ্ছা, সাথে একটা কোল্ড কফি উইথ আইসক্রিমও দিয়ে দিবেন জলদি। অর্ডার শুনে ওয়েটার কয়েক সেকেন্ড হা করে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। একা একটা মেয়ে এতগুলো চিজ আর মিষ্টির ভারী খাবার একসাথে অর্ডার করেছে, তাও আবার কোল্ড কফি আর চকলেট শেক দুটোই কাপ ড্রিঙ্কসের সাথে। মেয়েটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যে একে একে সবগুলো খাবার টেবিল জুড়ে হাজির হলো। ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে খেতে শুরু করে দিল। খেতে খেতে যখন আজকের ঘটনা মাথায় আসলো তখনই কান্না চলে এলো তার। সে একবার হাতে টিস্যু দিয়ে চোখ আর নাক মুছছিল, আর অন্য হাতে চামচ দিয়ে সালাদ আর পাস্তা মুখে পড়ছিল। রাগ, দুঃখ আর ক্ষোভ যেন সে চিবিয়ে চিবিয়ে গিলছে। চিবানো থামিয়ে হঠাৎ সামনের চেয়ারটার দিকে তাকাতে চমকে উঠল কিশোরী। বারিশ কখন এসে সামনের চেয়ারটায় বসে পড়েছে সে টেরই পায়নি। এটাই তোমার জরুরি কাজ? ঝিলমিল চিবানো বন্ধ করে টিস্যুটা টেবিলে রেখে বলল, আশ্চর্য, আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। কোনো উত্তর দিল না যুবক। ঝিলমিল আবারও মন দিয়ে পাস্তায় কাঁটা চামচ চালায়। বারিশ কোনো কথা না বলে একদম গম্ভীর আর তীক্ষ্ণ চোখে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ একবার ঝিলমিলের মুখের দিকে যাচ্ছে আর একবার টেবিল ভর্তি খাবারের প্লেটগুলোর দিকে। মনে মনে বেশ অবাকই হচ্ছিল সে, কেউ এই চিজ আর মশলাদার খাবারের সাথে একসাথে চকলেট শেক আর কোল্ড কফি খায়। পেট খারাপ হওয়া তো সময়ের ব্যাপার মাত্র। এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হলো ঝিলমিলের। সেই অস্বস্তি কাটাতে ঝিলমিল অনিচ্ছা সত্ত্বেও কাঁটা চামচে কিছুটা পাস্তা তুলে ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবেন ফুপা? তাড়াতাড়ি খাবার শেষ করো। উত্তর না দিয়ে বারিশের রাশভারী গলার হুকুম এলো।
তাড়াতাড়ি না ছাই, একদম পিঁপড়ের গতিতে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। অনেকটা সময় পার করে এসে টেবিলের প্রতিটা প্লেট একদম সাফ করে ফেললো। খাওয়া শেষে যখন সে হাত তুলে ওয়েটারকে ডেকে বিল দিতে চাইতেই পারিস পকেট থেকে 6,000 টাকা বের করে ওয়েটারের হাতে গুঁজে দিল। ঝিলমিল বসা থেকে আতপোড়া হয়ে দাঁড়িয়ে বলল, আপনি কেন বিল দিলেন? আমার কাছে বুঝি টাকা নেই? আমি কি? সে নিশ্চিন্ত হয়ে আবার 101টা তর্কের ঝুড়ি নিয়ে বসতে যাচ্ছিল, কিন্তু বারিশ মাত্র এক কথায় ওর সব মুখের কথা কেড়ে নিয়ে ওকে স্তব্ধ করে দিল। আমি তোমার ফুপা, আমি না তোমার ফুপা। বারিশ আর তিখির বিয়ের সময় একদম ঘনিয়ে এসেছে, আর মাত্র 5টা দিন। ঝিলমিল আজকাল কলেজে খুব একটা যাচ্ছে না। নিজের আপন ফুপির বিয়ে বলে কথা। এই 1 সপ্তাহ আগে থেকে সে কলেজ ছুটি নিয়ে নিয়েছে, এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। বারিশও নিজের বিয়ে উপলক্ষে সব কাজ থেকে ছুটি নিয়েছে, কিন্তু এই উৎসবের আমেজেও ঝিলমিলের মনের মেঘটা কাটাতে পারছে না। জারিফের নামের ওই লম্পটটাকে সে কখনোই কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছে না। এটা অবশ্য ভালোবাসার কোনো টান নয়। ঝিলমিলের ভেতরে আসলে তুষের আগুনের মতো একটা ক্ষোভ জ্বলছে। সে কেবল এটা ভেবেই ছটফট করে কষ্ট পায়, আর যে ওই সস্তা ছেলেটা তাকে এতটা বোকা বানিয়ে ছেড়ে দিল, আর সে নিজে কিছুই করতে পারলো না। আজকাল সে বাড়ির ছাদে পর্যন্ত যায় না। সেদিন ছাদে যাওয়ার পর ওই তোরটা যেভাবে এসে দাঁত কেলিয়ে বলছিল সবকিছু মেনে নিলে সে নাকি ঝিলমিলকেও সাইড গার্লফ্রেন্ড হিসেবে রেখে দেবে। ভাবা যায়, সে নিজেকে ভাবেটা কি? ওর মতো একটা ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে ঝিলমিল নিজেই কোনোদিন গ্রহণ করবে না। আর ওই লম্পটটা কিনা এসে দয়া দেখায়, উফ, ভাবলেই গা ঘিন ঘিন করে। ঝিলমিল আজকাল বাসায়ও কারোর সাথে তেমন একটা কথা বলে না। রুম থেকে নিচে নামা তো ছেড়েই দিয়েছে। তার জগৎ এখন শুধু নিজের বেডরুম আর বেলকনি। সেখানে একা একা বসে সে জারিফকে মনে মনে 24 ঘন্টা গালাগালি করে, আর নিজের অজান্তেই চোখ দিয়ে জল পড়ে। আজকে দুপুরে হঠাৎ একটা কাজে নিজের ফুপি দিঘির রুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো ঝিলমিল। ভেতর থেকে কেমন একটা চাপা ফিসফিসানি আওয়াজ ভেসে আসছে। ঝিলমিল সতর্ক পায়ে চোরের মতো নিঃশব্দে জানালার পাশে গিয়ে আড়ি পাতে। জানালার ভেতরের পর্দা পুরো টানা ছিল না, তাই হালকা ফাঁকা গোলে ভেতরের দৃশ্যটা স্পষ্ট দেখেই দেখাই যাচ্ছিল। ঝিলমিল দেখলো ফুপু এক যুবকের শার্টের কলার মুঠো করে ধরে আকুল গলায় বলছে, আর 5 দিন পর আমার বিয়ে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তোমার কি একটুও ভালো লাগে না আমাকে? শার্টের কলার যার মুঠোয় বন্দি সে আর কেউ নয়, তাহসিন। ঝিলমিলের চোখ কপালে উঠে গেল। ফুপু নিজের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহসিনের সাথে ফুপি এসব কি করছে? তাহসিন বেশ ভদ্র অথচ শক্ত গলায় বলেছে, আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই ম্যাম। তাই বলে যে আপনাকে বউ হিসেবে ভালো লাগার দুঃসাহস দেখাবো, সেটা দয়া করে ভাববেন না। আমি এত কিছু জানি না, তুমি আমার সঙ্গে পালাবে। দিঘির কণ্ঠে একরোখা জেদ। অসম্ভব, আমি এটা কোনোদিনই পারবো না। তাহসিন সোজা নাকচ করে দিল, তুমি পারবে। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি আছি তো, কিচ্ছু হবে না আমাদের। তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো চাকরি করবে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আসলে পরিস্থিতি বুঝতে পারছেন না ম্যাম। স্রেফ আবেগ নিয়ে ভাবছেন সব। আমার আপনার সামাজিক অবস্থানের আকাশ পাতাল ফারাক। আপনার মা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এটা ভাবতেও আমার কলিজা কাঁপে। দিঘি ওসব কোনো যুক্তির ধার ধারল না। সে তাহসিনের দিক আরো কাছে ঘেঁষে বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমার সঙ্গে পালাবে ব্যাস। ঝিলমিল আর বাকি কথা শোনার জন্য সেখানে দাঁড়ালো না। তার পুরো শরীর যেন নিমিষে জমে গেল বরফের স্তূপের। সে উল্টো পায়ে হেঁটে কোনো মতে নিজের রুমে ফিরে এলো। ফুপি কিনা নিজের মায়ের অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কারণে এই বারিশটার প্রতি ফুপির এত অনাগ্রহ ছিল। হায় রে কপাল, এখন ফুপি যদি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে যায় তাহলে কি হবে? প্রথমত এই বনিদি বাড়ির মান সম্মান এক ফুরুত ফুরুত ধুলোয় মিশে যাবে। দ্বিতীয়ত বারিশ ফুপা বিয়ের পিড়িতে বউ হারিয়ে সারা জীবনের মতো দুঃখ পাবে। আর তৃতীয়ত ঝর্ণা দাদি নির্ঘাত অন দ্য স্পট স্ট্রোক করবেন। ঝিলমিল তো এসবের কিছুই চায় না। সে নিজেকে সামলে নিয়ে আবারও দরজার দিকে পা বাড়ালো। যাই হোক, দাদিমাকে এখনই গিয়ে সব বলে দিতে হবে, যেন ফুপি পালানোর কোনো সুযোগ না পায়। কিন্তু দরজার হাতলটা ধরার আগে হঠাৎ ঝিলমিলের পা দুটো মাটিতে আটকে গেল। জাস্ট থমকে গেল সে। ওয়েট ওয়েট ওয়েট, বারিশকে? বারিশ তো জারিফেরই আপন চাচা, জারিফের রক্ত।
ওই জারিফ তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে, আবার কত বড় মুখ করে কটাক্ষ করে আজে বাজে কথা বলেছে। কিছুক্ষণ কোনো এক হিসেব কষল সে, তারপর একদম হুট করে মুখের ভাবভঙ্গি বদলে গেল। ঠোঁটের কোণে আচমকা ভয়ঙ্কর কুটিল হাসির রেখা ফুটে উঠল। চোখের ভেতর সব জল যেন এক সেকেন্ডে শুকিয়ে সেখানে এক অদ্ভুত রহস্যময় চমকানি খেলা করে গেল। পচে যাওয়া ডাল নিয়ে কেন পড়ে থাকবো, যেখানে আমি পুরো গাছটাই নিজের করে নিতে পারি। সে হাতল থেকে হাত সরিয়ে নিল। ফুপি পালাক, একদম ধুমধাম করে পালাক। এই খেলাটা তো এবার দারুণ জমবে। ঝিলমিল এবার প্রায় দৌড়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নায় নিজের কান্নায় ফোলা লাল টকটকে চোখ দুটোর দিকে তাকালো। তবে সেই চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক চরম জেদ আর গোপন এক হিসাব। ড্রয়ার টেনে একটা স্টাইলিশ ডার্ক সানগ্লাস বের করে চোখে পরে নিল সে। ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করলো। সানগ্লাসের উপর দিয়ে নিজের সেই নতুন রূপটা ধরে রেখে দু আঙ্গুলের সামনে তুলে একটা কুল পোজ দিয়ে ভি সাইন বানালো। ক্লিক, একটা চমৎকার সেলফি উঠে এলো স্ক্রিনে। ইনস্টাগ্রামে স্টোরি অপশনে গিয়ে কোনো ক্যাপশন ছাড়াই কেবল ব্যাকগ্রাউন্ডে খুঁজে খুঁজে একটা গান লাগালো। ইফ ইউর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। ইফ ইউর ডান উইথ ইউর এক্স, মুভ অন টু দ্য নেক্সট। মিউজিকটা জুড়ে দিয়ে সে সেলফিটা সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে দিল। তারপর জারিফের উদ্দেশ্যে বলল, সুন টু বি ইয়োর ম্যাজিক মামুনি বাবা, বাবা জারিফ। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটায় ঠিক 3টে। চারপাশে একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শাহরিয়ার এসে বসেছে বিছানার পাশে, যেখানে বেঘোরে ঘুমাচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ আর লক করা হয়নি। অসাবধানতাবশত খোলা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অব্দি টানা পাতলা চাদরটা একপাশে কিছুটা ছড়ে গেছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলের লম্বা ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই 7 বছর আগের চঞ্চল তরুণটার সাথে কোনোভাবে মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি, এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজ থেকে যায়নি, তারাই তাকে একরকম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু হু করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাত সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। 7টা বছর একটা মানুষের ভেতরের চপলতা, হাসি আর পানোচ্ছলতা কিভাবে এভাবে শুষে নিতে পারে। এখন তার অভাবে, তার আচরণে যে রাশভারী গম্ভীর, পুরো গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষকে প্রকাশ করে। বিছানার উপর ঘুমিয়ে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতেই চঞ্চল দ্রুত নিজেকে সামলে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক, কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলে কখনো তাকে এত কাছে আসতে দেবে না। আর না দেবে নিজের ভেতরে সেই ক্ষতগুলোকে প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা এই দেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময়ে বাসার কারোর সাথে সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শাহরিয়ারের মাথায় কিছুতেই খেলে না এই ছেলে দেশে এসেই হুট করে কি মনে করে দিঘিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালেই তো গায়ে হলুদের অনুষ্ঠান, পুরো বাড়ি উৎসবের আলোয় সেজে উঠেছে। অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভিতর এক ফোঁটা আনন্দ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবেই বা কি করে? দিঘি মেয়েটাকে তো সে নিজের চোখের মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খলতা চঞ্চল কিছুতেই মেনে নিতে পারে না। যে মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগে সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টা কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সেই ছেলে নয়। এর উপর হুকুম খাটানো তো দূর, কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতে পুরো আলোয় আলোকময় হয়ে উঠেছে 2 বাড়ি। একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাটি। 2 পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদের। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে।
হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজে। তবে বারিশের মুখাবয় বরাবরের মতো অতিরিক্ত গম্ভীর। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইয়ের মাঝে দুজনে খুব নিচু স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গালে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝে তারা দুজন যখন নিচু স্বরে চাপা কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহূত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণে যে সে কোত্থেকে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকানো লেহেঙ্গা। দূর থেকে দৌড়ে এসে সে নতুন বর বউ কোণে ঠিক সামনে এসে দাঁড়ালো। আর অমনি দিঘি আর বারিশের মধ্যকার ফিসফিসানি মুহূর্তেই থেমে গেল। দিঘি ভুরু কুচকে বলল, এত দেরি হলো কেন তো? ঝিলমিল হাবাতে হাবাতে বলল, সাজতে দেরি হয়ে গেল ফুপি, সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে। কথা বলতে বলতে সে দুজনের মুখের দিকে তাকালো। দিঘি মাথা নাড়লো, কিন্তু ঝিলমিল দেখলো বারিশ চাকচুর মুখে তো বিন্দু মাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি? কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলেই সে দু হাতে দলা দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের গালে মাখিয়ে দিতে লাগলো। শুধু হলুদ মাখানোই না, স্টেজে তখন উচ্চস্বরে গান বাজছে আর ঝিলমিল সেটার সাথে মিলিয়ে নিজেও গাইতে লাগলো। হলুদ হলো গাল আর কোণে হলো লাল, বিয়ের আঙ্গুর ফল বলো তো, টক হবে না ঝাল? এদিকে হলুদটা গালে লাগাতেই বারিশের জল শক্ত হয়ে গেল। তার চোখের মনি দুটো কুঁচকে উঠল রাগে। এই বাড়িতে তার গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কারো নেই। আর এই পিচ্চি মেয়েটার এত সাহস! কিন্তু ঝিলমিল এসবের কোনো ধার ধারলো না। সে এবার গানের তাল পরিবর্তনের সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। নতুন এক হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল। কার দিয়া कर दिया है तूने मुझको यूं बेकरार माही, क्या दिया दुनिया से मैं तेरी हो गई रे, तेरी नाल मैं आवांगी, ससुराल में जावांगी। পুরো প্রাঙ্গণ জুড়ে দুই পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তার নিজের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারির সামনের দিকে বসা ঝর্ণা শাহরিয়ারের কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরান একটু দূরে দাঁড়িয়েছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত ধরে একটানে এক পাশ নিয়ে ফিসফিস করে বলল, তুই এটা কোন গানে নাচছিস রে? শ্বশুর বাড়ি কি তুই যাবি নাকি? ঝিলমিল বলল, কেন, কি হয়েছে? আরে ও, এটা তোর ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল, কিন্তু ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে। মানে? ঝিলমিল ইরানের আরেকটু দূরে নিয়ে গিয়ে গেল এবং নিজের মাথায় ছকা সব পরিকল্পনা খুলে বলল। ইরান প্রথমে রাজি না হলেও জারিফকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট করে দিল। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে সেও এখন নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহরাজ তার বন্ধুদের নিয়ে এক কোনায় লাফাতে ব্যস্ত। বড়রা ছোটরা সবাই যখন এই হইহুল্লোড়ে মেতে আছে, ঠিক এত হইহুল্লোড়ের মাঝেও এক পাশে একা দাঁড়িয়ে আছে তাহসিন। সে একটু পর পর বেশ উদাসীন ভাবে কিছু একটা দেখছিল, যেন এই অনুষ্ঠান কোনো মতো শেষ হলেই সে বাঁচে। ঝিলমিলের হঠাৎ নজর গেল সেদিকে। সে দৌড়ে গিয়ে টেনে বের করলো তাহাসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছেন আঙ্কেল? আমার সঙ্গে নাচবে চলো। তাহাসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে। বলতে বলতে তাকে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপরে তুলে ধরলো এবং সেই হাতের নিচে নিজের আঙ্গুল গলিয়ে সুন্দর করে পাক খেয়ে ঘুরতে লাগলো। দিঘি আর বাড়ি সেসব উপেক্ষা করে আবারও কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু দিঘির চোখ হঠাৎ করে সামনে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, হাসছে তাহসিন। কত খুশি সে! বিয়ের চিন্তায় দিঘি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি। না, দিঘির এটা ভেবে কষ্ট হচ্ছে না যে তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিন ওকে কখনো অন্য নজরে দেখে না। ওর কষ্ট হচ্ছে এই কারণে যে দিঘির বিয়ে হয়ে যাচ্ছে, এটা দেখেও তাহসিনের বুকে একটুও কষ্ট লাগছে না। সে কতটা নির্বিকার। দিঘিকে ওভাবে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বারিশও নিজের অনীহা সত্ত্বেও সেদিকে তাকায়। আর তাকাতে সেকেন্ডের মধ্যে বারিশের পুরোপুরি বদল গেল মুখের অবয়ব। শান্ত চোখ দুটো পলকে জ্বলে উঠল থক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমে গিয়ে আটকালো ঝিলমিলের সেই ফুটফুটে পুতুলের মতো নিষ্পাপ মুখের উপর, যে এখনো তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে।
পরক্ষণে বারিশের চোখ চলে গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত পেটের দিকে। নাচের ঝোঁকে লেহেঙ্গার ওড়নাটা কখন যে সরে গেছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। আর তার ফর্সা কামুক কোটিদেশটি এখন সবার সামনে অনাবৃত। বুকের ভেতর যেন লাভা ফুটতে শুরু করলো বারিশের, চোখ দুটো লালাভো রং ধারণ করেছে। রাগের কারণ বারিশের নিজেরও অজানা। মন চাইলো তার এখনই গিয়ে স্টেজের সবকিছু ভেঙে চুরে এখান থেকে চলে যেতে। সে আর এক সেকেন্ডও না বসে ঝটপট করে গিয়ে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থাকা মেহেরাজের ঘাড় ধরে একটানে সবার মাঝখান থেকে বের করে আনলো সে। মেহেরাজ আচমকা ঘাড়ের উপর চাপ খেয়ে কোকিয়ে উঠে বলল, কি হলো, আমাকে এভাবে টেনে আনলি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা এক্ষুনি বন্ধ কর। কেন? আমার ভালো লাগছে না। মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলে নাই, আজ একটু সবাই মজা করবে, তুই দয়া করে সহ্য করে নে। আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বারিশের রসিকতা করছে না। মেহেরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেললে আমার কি? ডেকোরেশনের ম্যানেজারকে তোকেই জরিমানা দিতে হবে। দিতে পারলে ভেঙে ফেল। ওকে। বারিশ সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহেরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলে ভেঙে ফেলবে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বারিশের পাঞ্জাবির ওড়নাটা পেছন থেকে টেনে ধরলো। দাঁড়া দাঁড়া ভাই, আমি বন্ধ করাচ্ছি। তাও তুই অন্তত এই মানুষের মধ্যে ঝামেলা করিস না। নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতে এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোনায় আলো ঝলমলে ফুচকা আর চটপটির একটা লাইভ স্টলও বসানো হয়েছে। সেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দিঘির বন্ধু বান্ধব, কিছু মেহেরাজের, সাথে আরো অন্যান্য আত্মীয় স্বজন। নাচতে নাচতে ঝিলমিল ততক্ষণে একদম ক্লান্ত, তার শরীর আর চলছে না। নূরজাহান চৌধুরী নিজের হাতে প্লেট থেকে বিরিয়ানি তুলে তুলে ঝিলমিলের মুখে গুজে দিচ্ছেন। খাওয়া শেষ করে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের উপর দিঘির পাশে গিয়ে বসলো। দিঘির সামনেও খাবারের রাজকীয় প্লেট সাজানো, কিন্তু সে এক লুকমাও মুখে তোলেনি। ভীষণ অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এপাশ ওপাশ করছে আর আঙ্গুল ঘুরিয়ে চালের দানাগুলো গুনছে। ঝিলমিলের চারপাশটা একবার দেখে নিয়ে দিঘির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কালকে কখন পালাবে ফুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দিঘি। হাতের চামচটা প্লেটের উপর ঠাস করে পড়ে গেল। এই মেয়েটা এসব গোপন কথা কোত্থেকে জানলো? সে চরম বিস্ময় আর ভীতি জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল ফুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিঘি নিজের ভেতরের কাঁপনটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবোল তাবোল বলছিস ঝিল? আমি পালাবো কেন? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করো না তো ফুপি। আমি সব খুব ভালো করেই জানি তুমি তাহসিন আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে নিয়েছিলাম। কথাটা শুনতেই দিঘি আর রাগ সামলাতে পারলো না। সে নিজের বা হাতটা বাড়িয়ে ঝিলমিলের কানটা খপ করে চেপে একটু মুচড়ে দিয়ে বলল, এত বড় সাহস আমার রুমের দরজায় আড়ি পাচ্ছিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিলের কান ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিসিয়ে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমাদের কথাগুলো চলে এসেছে। আমি কি ইচ্ছে করে শুনেছি নাকি? এখন ওসব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমার এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। চুপ কর, একদম আস্তে কথা বল। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইলো। তারপর চারপাশের কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে আমি কি করব ঝিল? যার জন্য আমি এই সব কিছু ছেড়ে চলে যাব, সেই মানুষটাই তো আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা পাও বাড়াবে না। ঝিলমিল ফুপির এই অসহায় মুখটা দেখে নিজের মুখটাও কেমন কাদো কাদো বানিয়ে ফেলল। সে দিঘির হাতটা জড়িয়ে ধরে নরম গলায় বলল, তাহসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি। পরে না হয় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে, কিন্তু তুমি যদি এখন এই বাড়িতে থেকে যাও তাহলে তো কাল সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি এভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দিঘি আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলো ঝর্ণা বেগম। গম্ভীর পায়ে হেঁটে এসে তিনি দিঘির অন্য পাশে ফাঁকা জায়গাটাতেই বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো দিঘির না ছোঁয়া বিরিয়ানি প্লেটের দিকে রেখে কিছুটা পরখ করার সুরে বলেন, কি হলো বৌমা, কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছুই খাচ্ছ না, কিসের এত টেনশন করছো? ফুপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেই জন্য খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। দিঘির আগে ঝিলমিল ফটাফট বলে ফেললো। ঝর্ণা বেগম চোখ গরম করলেন, এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? বড়দের কথার মাঝখানে এত কথা বলো কেন?
ঝিলমিল ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব। ঝিলমিলের কথায় আর পাত্তা দিলেন না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দিঘির মুখের সামনে ধরে বেশ জোর করার ভঙ্গিতে বললেন, তুমিও কিছু খাচ্ছ না? ওদিকে তরঙ্গও না খেয়ে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছু না। আমার আসলে তেমন খিদে নেই। ঝর্ণা বেগম চামচটা আরো একটু এগিয়ে দিয়ে বললেন, আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কোণে এভাবে না খেয়ে থাকলে চলে? নাও, একটু মুখে তোলো। বিয়ের দিন দিঘি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো, আর এই পুরো নিখুঁত অপারেশনের পেছনে নেপথ্যের মাস্টার মাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে সে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকে সে চিৎকার করে উঠল, দাদিমার সর্বনাশ হয়ে গেছে, ফুপি ঘরে নেই। আকাশ ভেঙে পড়লো দাদিমার মাথায়। তিনি বসা থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে বললেন, কি বলছিস তুই এসব? নেই মানে? কোথায় যাবে ও? আমি সত্যি বলছি দাদিমা, বিছানায় ও নেই। ও শুধু এই দেখো, টেবিলের উপর এটা লিখেও চলে গেছে। ঝিলমিল অত্যন্ত সততার অভিনয় করে দিঘির লিখে যাওয়া সেই গোপন চিরকুটটা দাদিমার হাতে বাড়িয়ে দিল। কাগজের টুকরোটাতে দিঘি স্পষ্ট অক্ষরে জানিয়ে দিয়ে গেছে, নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবেই করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিরকুট দেখে নূরজাহান চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তিনি সোজা চলে গেলেন তাহসিনের সামনে। অত্যন্ত কঠোর আর হুকুমের সুরে বললেন, তাহসিন দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো, ওকে খুঁজে আমার সামনে এনে দাঁড় করাও। ফ্যাকাশে হয়ে গেল তাহসিনের মুখ। তার বুকের ভেতরটা যেন উলটপালট হয়ে গেল। সেই স্তব্ধ বাকরুদ্ধ হয়ে নূরজাহান চৌধুরীর মুখের দিকে চেয়ে রইল। তাহসিনকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা চড়িয়ে বললেন, তোমাকে কিছু বলেছি আমি তাহসিন, কানে যায়নি? ঝাঁকুনি খেয়ে বাস্তবতায় ফিরল তাহসিন। সে আমতা আমতা করে কোনো মতে বলল, জি জি ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই তাহসিন দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে সে হাহাকার ভরা চোখে সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? এই মেয়েটা আস্ত একটা পাগল। নিজেকে তো ধ্বংস করছেই, সাথে তাহসিনকেও পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে নিজের এত সুন্দর ভবিষ্যৎ এত আভিজাত্য এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসার টানে সবকিছু ছেড়ে বেরিয়ে গেল। তাহসিন আর গাড়ি স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিং এর উপর মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহেরাজকে নিজের ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। রাগে তার সারা শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। দুজনকে সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে তিনি বললেন, তোদের ওই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার সম্মান ধুলোয় মিশিয়ে না দিয়েও শান্ত হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখের এমন কড়া হুকুম শুনেও আলতাফ চৌধুরীর মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ফুটল না। উল্টো তার ঠোঁটের কোণে চওড়া এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। অত জোর করে বিয়ে দিতে যাচ্ছিলে কেন? আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, চুপ করো আলতাফ, তোমার ওই আগলা ইয়ার্কি বন্ধ করো। মেহেরাজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? তোমার কি মনে হয় আশেপাশের কোথাও ও বসে আছে? ও তো সব প্ল্যান করেই গেছে। আর তাছাড়া আমি এবার বারিশকে কি জবাব দেব? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবার মধ্যে এখন চিন্তার মাত্রা ছড়িয়ে গেছে। একটু পরে বরপক্ষ চলে আসবে। নিচে এখনই আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। মানসিক চাপে নূরজাহান বেগম সোফার উপর ধপ করে বসে পড়লেন। এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল ঝিলমিল। সে চুপিসারে বান্ধবী ইরানের দিকে তাকিয়ে চোখের একটা বিশেষ ইশারা করলো। তারপর বেশ চিন্তিত সাজার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ। আমি ওনার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। এই বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বাকিরা চলে যাওয়ার পর ইরান একটা হাত পাখা নিয়ে নূরজাহান বেগমের পাশে গিয়ে বসলো এবং তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ দরদি গলায় বলল, দাদিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা না একটা উপায় তো বের হবে। কি উপায় বের হবে? দিঘি যদি ফিরে না আসে তবে আমি ওই পরিবারকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নি। ইরান যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় করছিল। সে দাদিমার আরেকটু কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল আছে তো। ব্যাস, এরপর সেদিন যা হওয়ার হয়েছিল তাই হলো।
বর্তমান। সকাল হয়ে গেছে, ওঠো। ঝিলমিলের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। বিরক্ত হয়ে বারিশ এক ঝটকায় মেয়েটার দুই কাঁধ শক্ত করে ধরে একবার বিছানার উপর বসিয়ে দিল। আচমকা এই ধাক্কায় ভীষণভাবে ভড়কে গেল ঝিলমিল। সে ধরপড় করে উঠল, বুকটা ধক করে উঠায় ধীরে ধীরে চোখ মেলল সে। গত রাতে বিছানায় শুয়ে শুয়ে অতীতের ওই তোলপাড় করা দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল সে নিজেও জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বারিশের হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেজে গেছে। রুটিনের দুটো নিয়ম অলরেডি অমান্য করেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এখন ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করবে, যাও। ঝিলমিল তখনও ঘুমের ঘোরে চোখ ডলছিল। সে কিছুটা মিনমিন করে বলল, আর একটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, কলেজে যেতে হবে আজ থেকে। ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে রেডি হ দ্রুত। ভুলিনি, কিচ্ছু ভুলিনি আমি। যাচ্ছি, রাগত গলায় বলল সে। বলেই সে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনো মতে ফ্রেশ হয়ে রুমে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে গটগট করে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সকাল সকাল রান্নাঘরে তুমুল ব্যস্ততা টুম্পার। গোলগাল চেহারা আর ফর্সা গড়নের ৩৫ বছরের এই নারী এই বাড়িতে আছে বছর কয়েক ধরে। রান্নার মূল দায়িত্বটা তার কাঁধে, তবে সাহায্যকারী হিসেবে তার সাথে আছে ৫৫ সুই সুই পারুল খালা। কাজের ফাঁকে ফাঁকে টুম্পার মুখে অনর্গল খই ফুটছে। বুইড়ায় লাইগা তেল ছাড়া পরোটা, সবজি ভাজা আর দুধ চা। বুড়ির লাইগা ওটস, ফলের প্লেট, গ্রিন টি। বুড়ির বড় পোলার লাইগা স্টাফড অমলেট, চিকেন সসেজ আর কফি। বুড়ির নাতি খাইব ডাবল চিকেন স্যান্ডউইচ, চিজ অমলেট, হ্যাশ ব্রাউন আর এক গ্লাস জুস। বুড়ির নাতনি ফ্রেঞ্চ টোস্ট, সসেজ, দুধ। বুড়ির পারুল খালা এতক্ষণ রান্নাঘর ঝাড়ু দিচ্ছিল। হাতে থাকা ঝাড়ুটা এক পাশে রেখে পারুল খালা ধমকের সুরে বলে উঠল, চুপ কর চুপ কর, আয়সা হুনলে ঘাট ধইরা বাইর করবো তোরে। বিরক্তিতে মুখ ঝামটা মেরে বলল টুম্পা, তুমি চুপ করো তো খালা। প্রতিদিন এক একজনের লাইগা এক এক পদের খাবার বানাইতে আর ভালো লাগে না। সকালে উঠা একটা জিনিস রান্দা দিমু, সবাই হেডা খাইবো না। ওগরে এক একজনের পেটে এক এক জিনিস ঢুকান লাগবো। তুই তাও এইডির নাম মুখস্থ কইতে পারোস, আমি তো তাও পারি না। তুই না থাকলে যে কেমনে কি করতাম। হন্তদন্ত হয়ে কিচেনে পা রাখলো। চোখে মুখে রাজ্যের তাড়াতাড়। ও টুম্পা আন্টি, তাড়াতাড়ি আমাকে কিছু বানিয়ে দাও তো। পেছন ফিরে ঝিলমিলকে দেখে টুম্পা অবাক, তুমি এইখানে এত সকালে? হ্যাঁ, জলদি কিছু একটা বানিয়ে দাও। কি বানাবো? বারিশ চাচুর জন্য কিছু একটা বানিয়ে দাও। সকালে উনি কি খান? দুটো কিছু একটা রেঁধে দাও। আর শোনো, একদম বলবে না এটা তুমি বানিয়েছো। বলবে এই রান্নাটা আমি, মানে আমি ঝিলমিল করেছি। ওকে, এখন চটজলদি হাত চালাও। টুম্পার কণ্ঠে এবার একরাশ কৌতূহল। এহেন তো সবার জন্যই রানবো, ছোট ভাইয়েরটাও রানবো। কিন্তু তোমারে এত অস্থির লাগতেছে কেন? পরে বলবো, আগে রান্না করে ওনারটা আগে করো। ও মনে থাকবে, থাকে যেন ক্রেডিট কিন্তু আমার। কথা শেষ করে ঝিলমিল দ্রুত পায়ে পেছন ফিরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। সঙ্গে সঙ্গে নাকে এসে ঠেকলো টম ফোর্ড পারফিউমের অতি চেনা সেই কড়া সুবাস। দুপা পিছিয়ে মুখ তুলে সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখা মাত্র পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ঝিলমিলের শরীরে। বারিশ এক পলক ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে তাকে একপাশে সরিয়ে দিল। এরপর টুম্পার দিকে তাকিয়ে গম্ভীর নির্দেশে, টুম্পা, আপনি আপাতত কিচেন থেকে বের হন। পারুল খালার দিকে চোখ ফেরাতেই যোগ করলো, খালা আপনিও। পারুল খালা কিছুটা আমতা আমতা থতমত খেয়ে বলে উঠল, কিন্তু কেন বাবা? ঝিলমিল আমার জন্য খাবার তৈরি করবে। ওমা কেন? ঝিলমিল কেন করবে ভাইজান? আমরা তো আছি আমরা। বারিশের কণ্ঠে এবার খানিকটা কঠোরতা। আমি আপনাদের যেতে বলেছি, বের হন এখান থেকে। টুম্পা আর পারুল খালা একে অপরের দিকে তাকালো। ঝিলমিল চোখের ইশারায় যেতে নিষেধ করলো, তবে বারিশের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকলো না। তারা চলে গেল। রান্নাঘর থেকে তারা বেরিয়ে যেতেই তাদের পেছন পেছন বারিশও খানিকটা এগোলো। ঝিলমিল এই সুযোগে দ্রুত পায়ে এসে টুম্পার হাতটা চেপে ধরলো। ফিসফিসে বলল, দাঁড়া, উনি সকালে কি খান? চটজলদি উত্তর দিল টুম্পা, দুটো সানি সাইড আপ ডিম, মাল্টিগ্রেটেড ব্রেড টোস্ট আর চিনি ছাড়া ব্ল্যাক কফি। টুম্পা, আপনাকে চলে আসতে বলেছি। বাইরে থেকে বারিশের গমগমে কণ্ঠস্বর ভেসে আসতে সময় লাগলো না। ভয়ে টুম্পার এক মুহূর্ত দাঁড়ালো না। বারিশ পুনরায় কিচেনে প্রবেশ করে ভেতরে থাকা ছোট ডাইনিং টেবিলের চেয়ারটায় গিয়ে বসলো। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ডুব দিল সে। বারিশের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন।
ফোনের পর্দা থেকে চোখ না সরিয়ে বারিশ নির্লিপ্ত জবাব, তাহলে চলো তোমাকে তোমার বাড়ি রেখে আসি। এটা কেমন কথা? ওরা থাকতে আমি কেন এসব করতে যাব? তাহলে কি ওদের কাজ আমি বরখাস্ত করব? আচ্ছা, আমি ওদের ডেকে বলছি কাল থেকে যেন এবারের আর কোনো কাজে হাত না দেয়। চেয়ার ছেড়ে বারিশ উঠে দাঁড়াতে নিতে ঝিলমিল তড়িৎ বেগে তার বাহু শক্ত করে আঁকড়ে ধরলো। থাক, ওদের রিজিকে হাত দিয়েন না, বানাচ্ছি আপনার খাবার। বারিশ আবার বসে পড়তে ঝিলমিল কাউন্টার টপের দিকে এগিয়ে গেল। ইন্ডিকেটর বাটন চেপে ইন্ডাকশন ওভেনটি চালু করে উপরে বসিয়ে দিল ননস্টিক ফ্রাই প্যান। এরপর ফ্রিজটা খুলে দুটো ডিম হাতে নিল। ডিম সে ভাজতে পারে, এতটুকু করতে তার কোনো সমস্যা নেই। একটা ডিম নিজের কপালে ঠেস দিয়ে ভাঙার জন্য, কিন্তু ভাঙলো না। দ্বিতীয়বার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকালো বারিশের দিকে। বারিশের পুরো মনোযোগ তখন ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ঝিলমিল তার দিকে এগিয়ে গেল গটগট করে। আলতো করে বারিশের এক মুঠো চুল ধরে মাথাটা উঁচিয়ে ধরলো। নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ দুটো ছোট ছোট করে বাম হাতের ডিমটা সোজা ঠুকে দিল বারিশের শক্ত কপালে। প্রথম আঘাতে মট করে ভেঙে গেল ডিমের খোলস। চরম বিস্ময়ে চোখ বড় বড় করে কপালে হাত ঠেকালো বারিশ। সে কিছু বুঝে ওঠার আগে ঝিলমিল দ্রুত পায়ে ফিরে এসে চুলার কাছে ফুটন্ত প্যানের তেলের উপর ছেড়ে দিল ডিমের ভেতরের অংশটুকু। মনোযোগ দিল সে ডিম ভাজায়। এদিকে নিজের কপালে ডলতে ডলতে উঠে দাঁড়ালো বারিশ। এটা কি করলে তুমি? ঘাড় ঘুরিয়ে বলল কিশোরী। আমার এভাবে ডিম ফাটাতে ভালো লাগে, আর আপনার কপালটাও বেশ শক্ত, ফেটে গেল। তাই বলে তুমি আমার কপালে ডিম ফাটাবে? বসে আছেন কেন এখানে? বাহিরে গিয়ে বসুন, না হলে যেটা আছে ওটাও ফাটাবো। বারিশ কিছুক্ষণ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার চোয়াল জোড়া কঠিন, চোখের তারায় তীব্র বিরক্তি। ঝিলমিলের দিকে তপ্ত চোখে তাকিয়ে নিচু ও ভারী গলায় শুধু একটা শব্দই উচ্চারণ করলো সে, স্টুপিড। বলেই গটগট করে কিচেন থেকে বের হয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। শিউলি বেগম নিচে এসে রান্নাঘরের ভেতরে ঝিলমিলকে দেখে তার চোখ কপালে উঠল। অবাক হয়ে বললেন, এ কি ঝিলমিল, তুমি কি করছো এখানে? ঝিলমিল অত্যন্ত অসহায় কণ্ঠে বলল, খাবার বানাচ্ছি চাচি। খিদে পেয়েছে বুঝি? টুম্পাকে বললেই তো করে দিত। এই টুম্পা, কোথায় তুই? এত সকাল হয়ে গেছে, এখনো রান্না বান্নার কোনো তোড়জোড় নেই? শিউলির চড়া ডাক শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলো টুম্পা। তোমার দেবরই তো আয়সা বাইর কইরা দিল আমাগো, বলল আজ থেকে ঝিলমিল যেন রান্না করে। আমাগো কি দোষ? আমরা তো আয়সা সকালের নাস্তায় তোড়জোড়ি করতেছিলাম। ঝিলমিলও টুম্পার কথায় সায় দিয়ে যোগ করলো, হ্যাঁ চাচি, বারিশ চাচ্চুই ওদের চলে যেতে বলেছে। ওদের কোনো দোষ নেই। কিন্তু কেন? ওনার জন্য যেন আমি খাবার বানাই, এটা কেমন কথা? বাড়িতে এত মানুষ থাকতে তুমি কেন রান্নাঘরে খাটবে? কি জানি, এটা তার কেমন অদ্ভুত যুক্তি। আরো অনেক কাজ দিয়েছে আমাকে। কথাটা শুনে শিউলি বেগম স্তব্ধ হয়ে গেলেন। ছেলেটা নিশ্চিত দিঘিকে হারিয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছে, না হলে এই বাচ্চা মেয়েটার উপর এমন অত্যাচার কেন করবে? তিনি রান্নাঘর থেকে বেরিয়ে সরাসরি বারিশের সামনে গিয়ে দাঁড়ালেন। ক্ষিপ্ত গলায় বললেন, মাথা খারাপ হয়েছে তোমার তরঙ্গ? ঝিলমিলকে কেন রান্নাঘরে ঢুকিয়েছ? বারিশ ফোনের দিক স্ক্রিনে ব্যস্ত নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, রান্না করবে আমার জন্য। ওকে দিয়ে রান্না করাবে মানে? ও আমার বউ, ওকে দিয়ে কি করাবো না করাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ইচ্ছে। তুমি এ বিষয়ে কথা না বললেই খুশি হব। ওকে ওর কাজ করতে দাও। শিউলি বেগম এবার একটু নরম স্বরে বোঝানোর চেষ্টা করলেন, আরে তুমি বুঝতে পারছো না কেন? ওর বয়স কতটুকু? এসব রান্নাবান্নার কাজও কখনো করেছে? কাল বিয়ে করে আজই ওকে রান্নাঘরে ঢুকিয়ে দিলে ওর বাপের বাড়ির মানুষ জানতে পারলে কি ভাববে বুঝতে পারছো? বারিশের কণ্ঠে কোনো দ্বিধা ছাড়াই অত্যন্ত শীতল গলায় বলল, ওদের সমস্যা হলে এসে নিয়ে যাক ওকে, তবে এ বাড়িতে থাকতে হলে আমারও নিয়মেই চলবে। তরঙ্গ, তুমি চুপ করো। বৌমা, আমার ছেলে একদম ঠিক বলেছে। পেছন থেকে ভেসে আসা তীক্ষ্ণ কণ্ঠস্বরে শিউলি বেগম কথা থামিয়ে সেদিকে তাকালেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বলছিলেন ঝর্ণা শাহরিয়ার। ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে পা রাখলেন চঞ্চল সাহেবও। ফজরের নামাজ পড়ে এতক্ষণ বাইরেই হাঁটছিলেন তিনি। ঝর্ণা বেগম ধীর পায়ে হেঁটে এসে ছেলের চেয়ারটায় পাশের চেয়ারটায় বসলেন। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। যতদিন এ বাড়িতে থাকবে সব কাজ ওকেই করতে হবে। টুম্পা, ওকে বলে দে সবাই সকালে যা যা খাবে সব তৈরি করে যেন টেবিলে সাজিয়ে রাখে। ঝিলমিল বারিশের জন্য তৈরি করা সানি সাইড আপ ডিম আর মাল্টিগ্রেড টোস্টের ট্রেটা হাতে নিয়ে ডাইনিং এর দিকে আসছিল। ঝর্ণা বেগমের হুকুমটা কানে আসতেই তার পা দুটো যেন মেঝেতেই আটকে গেল।
তবে পরক্ষণে টেবিল থেকে ভেসে এলো বারিশের কণ্ঠ, না আম্মা, ওকে রান্নাঘরে পাঠিয়েছি শুধু আমার আর ওর খাবার বানানোর জন্য। ঝর্ণা বেগম ভুরু কুঁচকে বললেন, আর আমরা? আমাদের খাবারও আজ থেকে ওই তৈরি করবে। না। অত্যন্ত স্বাভাবিক নিরেট আওয়াজে জবাব দিল বারিশ। সে আবারও ফোনের স্ক্রিনে ডুবে গেল। ছেলের এমন অবাধ্যতায় ঝর্ণা বেগমের জেদ চেপে গেল। তুমি বলছো তোমারটা বানাতে, আমিও বললাম ও সবার জন্য বানাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন ঝিলমিল? যাও, আমার জন্য গ্রিন টি আর তোমার শ্বশুরের জন্য লিকার করা চা বানিয়ে নিয়ে এসো। একটু পর ফরহাদ আর ওর ছেলেমেয়েরা ঘুম থেকে উঠবে, ওদের পছন্দের নাস্তাও তৈরি করবে। ঝিলমিলের নাকটার আগে ফুলে উঠলো, এত বড় সাহস, পুরো বাড়ির রাঁধুনি বানাতে চাইছে তাকে। সে ঠোঁট নেড়ে তীব্র প্রতিবাদ করতে চাইলো, কিন্তু তার আগে ডাইনিং কাঁপিয়ে গর্জে উঠলো বারিশ। আমার বউ রান্না করবে শুধুমাত্র আমার জন্য, ওর হাতের বানানো খাবার শুধুমাত্র আমিই খাবো। আর আজ থেকে এ বাড়িতে আমার জন্য কেউ খাবার বানাবে না। আমি আমার ওয়াইফের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার খাবো না। কথাটা শেষ করে সে চেয়ার ছেড়ে হনহন করে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে আলতো করে খাবারের ট্রেটা নিজের হাতে নিল। তারপর ঝিলমিলের বাহু ধরে ডাইনিং টেবিলের একটি চেয়ারে এনে বসিয়ে দিল। ট্রে থেকে একটা ডিম আর দুটো ব্রেড টোস্ট ওর দিকে এগিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে খাবার শেষ করো, কলেজে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ঝিলমিল মুখ ফিরিয়ে জেদি গলায় বলল, আমি খাবো না এখন। খেতে বলছি। বারিশের কণ্ঠস্বরে স্পষ্ট শাসন। বললাম তো খাবো না, আপনি খান, বেশি করে খান। ঝিলমিলের এমন মুখে মুখে তর্ক দেখে বারিশের হাতটা মুহূর্তের মধ্যে শূন্যে উঠে গেল, কিন্তু সেই হাত ঝিলমিলের নরম গালে স্পর্শ করার আগে চঞ্চল সাহেব দ্রুত এসে শক্ত করে বারিশের কবজিটা চেপে ধরলেন। যদিও বারিশ আঘাত করতো না, কেবল ভয় দেখানোর জন্যই হাত তুলেছিল। চঞ্চল সাহেবের চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। তিনি কড়া গলায় বললেন, বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছ তরঙ্গ। আমার সামনে দাঁড়িয়ে ঝিলমিলের গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? বারিশ কোনো উত্তর দিল না, তার মুখাবয় থমথম করছে। এদিকে ঝিলমিল আতঙ্কে এখনো দুটো চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। ডাইনিং এর এই তুলকালাম কাণ্ড দেখে ঝর্ণা বেগম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। ছেলে তার এসব কি বলছে? এবারের আর কারো হাতের রান্না খাবে না মানে কি? ও কি যৌথ পরিবার থেকেও একদিনের মাথায় বউ নিয়ে আলাদা সংসার পাততে চাইছে? চঞ্চল শেহরিয়ার ভেতরের ক্ষোভ এবার বিস্ফোরণের মতো ফেটে পড়ল। চিৎকার করে বললেন, ওকে দিয়ে তুমি কোন সাহসে রান্না করিয়েছো? এবারও বারিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলল না। চঞ্চল সাহেব আবারও বললেন, ঝিলমিলকে আজই আমি ওর নিজের বাড়িতে রেখে আসবো। ঝিলমিল ঝটকা দিয়ে চোখ খুলল। এত কাহিনী করে বিয়ে করলো দুদিনের মধ্যে চলে যাওয়ার জন্য, এখনো তো জারিফের সাথে কিছুই করতে পারেনি। চেয়ার ছেড়ে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে ব্যাকুল হয়ে বলল কিশোরী, না না, আমি কোথাও যাব না। চঞ্চল সাহেব দৃঢ় গলায় বললেন, এখানে তুমি ভালো থাকবে না, অযথায় কিছু মানুষ তোমাকে কষ্ট দেবে। ভেবেছিলাম উপরওয়ালার ইচ্ছেতে এই বিয়েটা হয়েছে, যা হয় মঙ্গলের জন্যই হয়, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোমার দাদিমার সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। না দাদা ভাই, প্লিজ, আমি যাব না, এখানেই থাকবো। আমার ওনার জন্য রান্না করতে একটু আপত্তি নেই। কথাটা বলেই সে ভেজা চোখে বারিশের পাথুরে মুখের দিকে তাকালো। মিনতি ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কিছু বলুন, আমি যাব না। বারিশের চোয়াল এতক্ষণ শক্ত ছিল, এবারে সামান্য আলগা হলো। চঞ্চল শেহরিয়ারের চোখের দিকে সরাসরি তাকালো সে। শুনলে তো, ও নিজেই যেতে চাইছে না, ও এখানেই থাকবে, আর আমার সব শর্ত মেনেই থাকবে। চঞ্চল সাহেব ক্ষিপ্ত গলায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে বারিশ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে টেবিল থেকে খাবারের ট্রেটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে ঝিলমিলের কবজি শক্ত করে চেপে ধরলো। কোনো বাক্য ব্যয় না করে ঝিলমিলকে টেনে হিস্ট্রে ডাইনিং স্পেস থেকে বের করে নিয়ে এলো সে। জারিফ মাত্রই ঘুম থেকে উঠে চোখ দুলতে দুলতে বাইরে এসে দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে এত বড় তুলকালাম ঘটে গেছে সে কিছুই টের পায়নি। সে একরাশ অবুঝ বিস্ময় নিয়ে তার চাচা নতুন চাচির টানা হ্যাচটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিজের রুমে ঢুকে বাড়ির সশব্দে দরজাটা আটকে দিল। আর কথা না বাড়িয়ে বিছানার পাশে ছোট টেবিলটায় খাবারের ট্রেটা রেখে ঝিলমিলের বানানো নাস্তা থেকে কেবল একটা বেড টোস্ট মুখে দিল সে। তারপর গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল বারিশ, বাকিটা শেষ করে 10 মিনিটের মধ্যে তৈরি হবে। বলে সে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝিলমিলও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল বাকি খাবার। চৌধুরী বাড়িতে সকালের নাস্তা শেষ করে নূরজাহান চৌধুরী, আলতাফ চৌধুরী আর তাহসিন তিনজন একসঙ্গে সদর দরজা দিয়ে বাইরের দিকে বের হচ্ছিল। অফিস যাবে তারা।
মেহেরাজ তখনও নিজের ঘরে ঘুমাচ্ছে, সে আরো কিছুটা পরে অফিসে যাবে। কিন্তু সদর দরজার কাছে আসতে আচমকা থমকে গেল তিনজোড়া পা। চোখের পলকে সবার মুখের অভিব্যক্তি বদলে গেল। সামনে এসে দাঁড়িয়ে আছে দিঘি। তার পুরো অবস্থাটা চরম এলোমেলো, চোখের নিচে কালচে কালি পড়ে গেছে, মাথার চুলগুলো অবিন্যস্ত। বিগত এই কদিনে সে যে প্রচন্ড নেশা করেছে তা দেখেই, তাকে দেখলে নিশ্চিত বোঝা যাচ্ছে। দিঘিকে এই অবস্থায় ঘরের দোরগোড়ায় দেখে তাহসিনের ভেতরটা কেমন করে উঠলো। মা শব্দটা সে উচ্চারণ করতে না করতে নূরজাহান চৌধুরীর হাত এসে পড়লো দিঘির গালে। সজোরে এক থাপ্পড় খেয়ে দিঘি সম্পূর্ণ নির্বাক রইল। গালে দ্বিতীয় থাপ্পড়টা পড়ার আগে আলতাফ চৌধুরী মাকে জড়িয়ে ধরে একপাশে সরিয়ে নিয়ে এসে বললেন, মাথা ঠান্ডা রাখো আম্মা, ওর সাথে আমাকে কথা বলতে দাও। নূরজাহান চৌধুরীর আগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, কোনো কথা বলার প্রয়োজন নেই, বের হয়ে যেতে বলো ওকে, না হলে আজ আমি একে জানে মেরে ফেলবো। আলতাফ চৌধুরী মাকে শান্ত করার চেষ্টা করতে করতে বোনের দিকে তাকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, কোথায় ছিলি তুই এতদিন? ফ্রেন্ডের বাসায়। আলতাফ দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করবি না সেটা আমাকে বলে দেখতিস। তোর জন্য আজ আমার মেয়েটার জীবনটা পুরোটা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? দিঘি খানিকটা কপাল কুঁচকে তাকালো। আম্মা বারিশের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা শুনে খুব একটা অবাক হলো না দিঘি, খুব স্বাভাবিক গলায় বলল, এতে সর্বনাশের কি আছে? নূরজাহান চৌধুরী তেড়ে এসে দিঘির চুল ধরলে, আবার বলছে সর্বনাশের কি আছে? তোর জন্য আমার ছোট্ট সোনাটাকে এই কাঁচা বয়সে বিয়ে দিতে হয়েছে। দিঘি মায়ের হাতের টানে তোয়াক্কা না করে উল্টো বলল, দিলে কেন? এত সম্মানের চিন্তা করো কেন? আমাদের থেকে কি তোমার ওই সম্মান এতই বড়? নূরজাহান এবার এবার নূরজাহান চৌধুরী আরো রেগে গেলেন। তিনি চরম আক্রোশে এক ঝটকা মেরে মাটিতে ফেলে দিলেন দিঘিকে। শক্ত মেঝেতে পড়ার আগে তাহসান তৎক্ষণাৎ এগিয়ে এসে দিঘির দুই বাহু শক্ত করে ধরে ফেলল। দিঘি সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো তাহসিনের দিকে, কেমন এক অদ্ভুত শূন্য আর নির্বাক চাহনি। তাহসিন নিজেকে সামলে নিয়ে আলতো করে ছেড়ে দিল দিঘিকে। দিঘিও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। উপস্থিত কারো পরোয়া না করে সে ভেতরের দিকে যেতে যেতে বলল, আজ সারাদিন ঘুমাবো, কাল থেকে আমিও অফিসে জয়েন করব। ডিরেক্ট ডিরেক্টরস কেবিনটা যেন একদম রেডি থাকে। মেয়ের এই খামখেয়ালি পানা আর কথার কোনো পাত্তাই দিলেন না নূরজাহান চৌধুরী। আলতাফ চৌধুরীও মুখ ফিরিয়ে নিলেন, কারণ তারা ভালো করে জানেন এই মেয়েদের কথাবার্তার কোনো আগামাথা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। তারা দুজনেই চলে যেতে লাগলেন, তবে ঠায় দাঁড়িয়ে রইল তাহসিন। তার স্ত্রীর দৃষ্টিটা তখনও দিঘির চলে যাওয়ার দিকেই নিবদ্ধ। গাড়িতে বসে স্টিয়ারিং এ হাত রেখে ঝিলমিলের জন্য অপেক্ষা করছিল বারিশ। সদর গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতেই দেখলো দ্রুত পায়ে এগিয়ে আসছে মেয়েটা। সে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে পাশের দরজাটা খুলে দিল। ঝিলমিল ভেতরে আসতেই বারিশের চোখ গেল ওর মাথার দিকে। চুল বাঁধা একদমই গোছানো হয়নি। মেয়েটা সিটে এসে বসতে বাড়ির সোজা প্রশ্ন করলো, চুলের অবস্থা এমন কেন? ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল, দাদিমা তো নেই, আমার চুল সবসময় দাদিমা বেঁধে দিতেন, নিজে তো ঠিকঠাক পারি না। আচ্ছা, আমি কি আমাদের বাসায় গিয়ে দাদিমার কাছ থেকে চুলটা বাঁধিয়ে আসবো? না থাক, মনে হয় উনি এতক্ষণে চলে গেছেন। বলতে বলতে ঝিলমিল আর চোখে খেয়াল করলো নিজের বাড়ির কথা উচ্চারণ করতে বারিশের মুখবয় মুহূর্তের মধ্যে শক্ত হয়ে উঠেছে। চোখে সে কঠিন ভাব দেখে সে নিজেকে চট করে কাটিয়ে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে। পুরো প্রসঙ্গটাই বদলে ফেললো সে। বারিশের কোনো কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় দুজনের মাঝে আর কোনো বাক্য বিনিময় হলো না। শেষবার সে এই কলেজ ড্রেস পরে লোকটার পাশে বসেছিল বিয়ের আগে, তখনও সে দূরতম কল্পনাতেও ভাবেনি সৃষ্টিকর্তা তাদের দুজনকে এমন একটা সম্পূর্ণ ভিন্ন ও জটিল বাঁধনে ফেলে দিবে। কি যে থেকে কি হয়ে গেল, এ কি কি এক কাণ্ডই না করে বসলো সে। পাশ ফিরে তাকালো মানুষটার দিকে। ঝিলমিল চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে গাড়ি চালাতে ব্যস্ত সে। লোকটা কি আসলেই বিরক্ত, নাকি এর চেহারায় এমন? হঠাৎ বারিশের গম্ভীর স্বর ভেসে এলো, তাকিয়ে থেকো না, গাড়ি চালাতে সমস্যা হয়। হকচকিয়ে গেল ঝিলমিল, তড়িৎ বেগে দৃষ্টি ফিরিয়ে নিল। লজ্জায় অস্বস্তিতে জানালার দিকে মুখ ঘুরিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল সে। পুরোটা রাস্তা মেয়েটা আর সোজা হয়ে বসলো না। কলেজের সামনে এসে গাড়িটা থামালো বারিশ। নিজের শার্টটা প্যান্টের ভেতরে ইন করতে করতে সে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, আমার শার্টের উপরের খোলা বোতামগুলো একটু লাগিয়ে দাও। ঝিলমিল আকাশ থেকে পড়লো, আমি? তুমি ছাড়া গাড়িতে আর কেউ আছে?
থাকলে তাকেই বলো। আমারই লাগিয়ে দিতে হবে কেন? আপনি নিজে লাগান না। দেখছই তো আমি অন্য কাজ করছি। ঝিলমিল আর কথা বাড়ালো না। খানিকটা ঝুঁকে এগিয়ে গিয়ে বালিশের শার্টের উপরের খোলা ৩টে বোতাম একে একে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই বালিশের তপ্ত গাঢ় নিঃশ্বাস এসে আছড়ে পড়ল কিশোরীর কপালে আর মুখে। এক অদ্ভুত শিহরণ চোখ তুলে স্বামীর দিকে তাকালো ঝিলমিল। কাছ থেকে বারিশের চোখ দুটো অদ্ভুত সুন্দর আর গভীর লাগছিল, যার ভিতরে এক ধরনের সন্মোহনীয় ক্ষমতা লুকিয়ে আছে। নজর কাড়া এই সুদর্শনের এত কাছাকাছি এসে কেমন যেন দম বন্ধ করা অস্বস্তি হতে লাগলো মেয়েটার। সে মুখটা অত্যন্ত অসহায় করে ফিসফিসিয়ে বলল, আপনি তো চাচ্চু হোক। ঝিলমিল তড়িঘড়ি করে নিজের সিটে সরে এলো। বারিশ নিজের চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে চশমাটা চোখে পরে নিল। মুহূর্তের মধ্যে বারিশের এই রূপান্তর দেখে ঝিলমিল পুরো হা হয়ে গেল। বিস্ময় চেপে রাখতে না পেরে বলল, এজন্যই আপনাকে কলেজে এতটা অন্যরকম লাগে। বারিশ চশমার উপর দিয়ে একবার তাকিয়ে শীতল গলায় বলল, গাড়ি থেকে নামো দ্রুত। ঝিলমিল আর দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে গেল। আর বারিশ গাড়ি পার্ক করে চলে গেল ডিরেক্ট অফিসের দিকে। সেখানে উপস্থিত অন্য শিক্ষকদের সাথে দু একটা কথা বলে নিজের ডেস্কটায় গিয়ে বসলো। আমাকে তো কিছু জিজ্ঞেস করলেন না স্যার? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজে বারিশ পাশ ফিরে তাকালো। সম্পূর্ণ অচেনা এক যুবতী দাঁড়িয়ে আছে, পরনে হালকা রঙের জমকালো এক শাড়ি, গায়ের সাথে জড়িয়ে আছে নিখুঁত ভাবে, মাথার চুলে কৃত্রিম রঙের ছোঁয়া, আর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। বারিশ কিছুটা দূরত্ব বজায় রেখে অত্যন্ত মার্জিত স্বরে বলল, আই এম সরি, আপনাকে আজ প্রথম দেখছি। মেয়েটা মৃদু হেসে জবাব দিল, আসলে আমি এখানকার নতুন জয়েন করা ম্যাম। আজই আমার প্রথম দিন, তাই সবার সাথে একটু পরিচিত হচ্ছে। আমার নাম পরিণীতা জামান। সবাই অবশ্য আমাকে পরি বলেই ডাকে। আমি কলেজ সেকশনের ম্যাথমেটিক্সের লেকচারার হিসেবে অ্যাপয়েন্ট পেয়েছি। বারিশ মাথা নেড়ে সংক্ষেপে নিজের পরিচয় দিল। বুঝতে পেরেছি, আমি শাহরিয়ার ফাইজান, ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষক। নতুন ম্যামের চোখ দুটো এবার কেমন যেন কৌতূহলী হয়ে উঠল। সে বারিশের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আপনার ভয়েসটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছি আগে। বারিশ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হচ্ছে। বলেই বারিশ ফাইলপত্র হাতে নিয়ে চলে আসতে চাইল। পরিণীতা চট করে এক পাও এগিয়ে এসে বলল, আরে ওয়েট, আমার সত্যি মনে হচ্ছে আপনার এই কণ্ঠস্বর আমি আগেও শুনেছি। কেন জানি মনে হচ্ছে এই ভয়েসটার সাথে আমি অনেকদিন ধরে খুব ক্লোজলি পরিচিত। আজকেই প্রথম ক্লাসের প্রথম থেকে উপস্থিত ছিল ঝিলমিল। আজকেও ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল। বারিশ ক্লাসে ঢোকার পর থেকে অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে, আর ওর কপালে সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্য মনস্কতা ঝিলমিলকে বেশ অবাক করলো। সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিক থেকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছেন উনি ফোনে? ইরান খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একসাথে, আমি কিভাবে জানবো বল? তবে উনি প্রতিদিনই এমন করেন, ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করেন। ইরানের কথা শেষ হতে না হতে বারিশ ফোনটা লক করে টেবিলের উপর রেখে দিল। গম্ভীর গলায় সবার রোল কল করতে শুরু করে। নাম ডাকার পর্ব শেষ হতে বারিশ রেজিস্টার খাতাটা বন্ধ করে টেবিলের উপর আলতো করে চাপড় দিয়ে বলল, লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে এখন কয়েকজনকে কিছু প্রশ্ন করব। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের বুকের ভেতরে ধক করে উঠল, যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচে হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা আজ যেন ওর দিকে সারের নজর না পড়ে। এসব পড়া ধরার ঝামেলা থেকে আজ যেন কোনো মতো বেঁচে যায়। কিন্তু ঝিলমিলের মনের আকুতি বোধহয় উপরালা পর্যন্ত পৌঁছালো না। ক্লাসের কয়েকজন সাধারণ কিছু প্রশ্ন করার পর বারিশের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামলো ঝিলমিলের মুখের উপর। শীতলার আদেশ সূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল স্ট্যান্ড আপ। বুক ধরফড়ে নিয়ে সামনে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো ঝিলমিল। বাড়ির সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্ট বিটুইন আ পার্সোনাল participle and an infinitive with examples? And what is a dangling modifier?
সুবাহানাল্লাহ, মনে মনে আওড়ালো ঝিলমিল। কারণ ওই এটা জীবনেও পারবে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে বলা তার পক্ষে সম্ভব না। মুহূর্তে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাসের বাকি সবাই তখন গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পার হওয়ার পর বারিশ খাতা কাটা লাল কলমটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, কি হলো বলো। চুপ করে রইল ঝিলমিল। মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করলো। ইরান মাথা নাড়িয়ে বুঝালো সেও পারবে না এটা। আই অ্যাম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারার কোনো অভিব্যক্তি পরিবর্তন হলো না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ ও আল্লাহ, তুমি মেয়ে জাতির পেট মোটা ভোটকা ভুঁড়ি স্বামী দিও, তাও এমন অত্যাচারী সিদ্ধ করলা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে এক চশমাওয়ালী মেয়ে আনায়া হুট করে হাত তুলে অতি উৎসাহী এবং নরম গলায় বলে উঠল, স্যার আমি পারি এটা, আমি বলবো। বিরক্ত হলো ঝিলমিল। এটা আর নতুন কি? ক্লাসের এই মেয়েটা সব সময় স্যারের সামনে ন্যাকা ভাব ধরে। নিজেকে কিভাবে অতিরিক্ত ফোকাসে আনা যায় সেই চেষ্টা। যত সব। পারোই যখন আর বলে লাভ নেই, বসে থাকো। বারিশ চশমালি মেয়ের দিকে না তাকিয়ে বলল। স্যারের এই সোজাসাপটা উত্তরে আয়নার মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরান আর ওদের গ্রুপের পেছনে বসা কয়েকজন নিজেদের চেপে রাখতে পারলো না। তারা মুখ চেপে ফিক করে হেসে দিল। ঝিলমিলও ওদের সাথে ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণে হাসিটা কোনো মতে চেপে রাখলো। বারিশ আরো কয়েকজনকে ভিন্ন ভিন্ন পড়া ধরল। সবাই মোটামুটি সঠিক উত্তর দিতে পেরেছে, শুধুমাত্র রোদ্রুর ছেলেটা বাদে। সে ঝিলমিলদের গ্রুপেরই, যদিও তাকে সহজ প্রশ্নই করেছিল। ইরানকেও সহজ প্রশ্ন করেছিল, একদম পানির মতো। ঝিলমিলকে এটা ধরলে ফটাফট বলে দিত, কিন্তু তাকে এমন একটা ধরেছে যে পারলেও ক্লাসের বুঝিয়ে বলার মতো প্রতিভা ঝিলমিলের নেই। তোমাকে আমি আরেকটা কোশ্চিন ধরবো, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠ কানে আসতে ভাবনা থেকে বের হয় ঝিলমিল। জি স্যার, বলুন। Scarcely I had reached the college when the bell rang. এখানে গ্রামাটিক্যাল এররটা কোথায় এবং এই রুলটাকে কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়ে কিছু বলল না। উত্তর নিয়ে খুব কনফিউশন পড়ে গেছে সে। সিরিয়াসলি আর হ্যাড এর আগে পরে আসার চক্করটা সম্পূর্ণ গোলমেলে ঠেকলো। সে মাথা নিচু করে আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। পারবো না। পারবে না। বারিশের কণ্ঠ কানে আসতে মাথা নিচু রেখে দুপাশে মাথা নাড়ায় ঝিলমিল। স্যার আমি বলি, নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে থাকলে ইনভার্সন হয়, তাই সাবজেক্টের আগে অ্যাক্সিলারি ভাব বসে। সঠিকটা হবে সিক্রিয়ালি হ্যাড আই রিচেড। আনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বারিশ হাত শক্ত করে মুঠোবদ্ধ করে ফেলল। দাঁত চেপে বলল, গুড, বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করলো বারিশ, কিন্তু একটারও সঠিক উত্তর বলতে পারলো না। পুরো ক্লাসই দাঁড়িয়েছিল। পরপর ও আরো কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘন্টা বাজতে ঝিলমিল, ইরান, মেধা, রুদ্দুর, শুভ সহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে। কথার পিঠে কথা চলার মাঝে মেধা হঠাৎ আইসক্রিমের চামচ হাতে রুদ্রের দিকে চোখ সরু করে তাকালো। আচ্ছা রুদ্রুর, ইংলিশ ক্লাসের স্যার আজকে তোকে যে প্রশ্নটা ধরেছিল ওটা তো সেদিন লাইব্রেরিতে বসে তুই নিজেই আমাকে বুঝিয়ে দিয়েছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন রে? রুদ্র থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন, ঠোঁটের চারপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেদিকে থেকে চোখ সরিয়ে নিয়ে রুদ্র খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। এমনি রে, হঠাৎ মাথায় আসছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে সেটা সহ্য হবে না বলে তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি, সত্যি না? মুহূর্তের মধ্যে ঝিলমিল আর ইরামের আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট ছোট করে সন্দেহভাজন দৃষ্টিতে রৌদ্রের দিকে চেয়ে বলল, তুই সত্যি এজন্য দাঁড়িয়েছিলি নাকি? ধুর, ও একদম ফালতু বকছে। রৌদ্র থতমত খেয়ে গেল। তোর জন্য আমি সাত করে স্যারের কাছে বাঁশ খেতে যাব নাকি? কথাটা শেষ করে রৌদ্র টেবিলের তলা দিয়ে শুভ্রকে কষে একটা চিমটি কাটলো। ঝিলমিল আর কথা বাড়ালো না, আবারও আইসক্রিমে মনোযোগ দিল। রৌদ্রর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে বলল, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করেছিল? আবারও আইসক্রিমের চামচ আটকে গেল ঝিলমিলের। সে আর ইরান চকিতে একে অপরের দিকে তাকালো। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের কেউ এখনো টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, না, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? সামনে যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্রুর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোকে বললে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেব।
রোদ্রুরের বীরত্বপূর্ণ সংলাপ শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। যার বাপ সেদিনও আমাদের সবার সামনে এসে বলেছিল ছেলে আমার রাতে এখনো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রকে মারবে। শুভ্রর কথায় লাল হয়ে গেল রোদ্রুর মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল ও কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছে, আমি মোটেও অতটা ভীতু নই। তুমি এতদিন কলেজে আসোনি কেন জাহানারা? হঠাৎ পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে পাশে তাকালো। হালকা আকাশি রঙের ফুল হাতা শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছেন। কলেজের আইসিটি টিচার তিনি। স্যারকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ঝিলমিল। ভদ্রতায় হাসি হেসে বলল, স্যার একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটলো। কি হয়েছিল? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছে। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানিও। অবশ্যই স্যার, জানাবো। ফাহিম মীর মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেলেন। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় বসে পড়ল। কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পিছনে ফিরে আবার ডাকলেন, ঝিলমিল একটু শোনো। ঝিলমিল চট করে উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছো? কৌতূহলের চোখে শুধালেন ফাহিম। না না স্যার, পড়ছি না, তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনি ব্যাচও পড়ান নাকি? না, ব্যাচ পড়াই না, তবে তুমি পড়তে চাইলে আমি পড়াবো। আচ্ছা স্যার, আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো, টেক কেয়ার। স্যার চলে যেতে ঝিলমিল আবার ফিরে এলো টেবিলে। সে বসতে না বসতে রোদ্রুর উৎসুক আর কিছুটা শক্ত গলায় শুধালো, কি বললো রে ফাহিম স্যার তোকে? বললো আইসিটি প্রাইভেট পড়তে চাইলে উনি নাকি আমাকে পড়াবেন। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল, তুই কি বললি? বললাম জানাবো। রোদ্রুরের চোখের কোণ দুটো কেমন যেন বদলে গেল। তাতে পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরছিল বারিশার ঝিলমিল। গাড়ি চলছিল আপন গতিতে। বারিশের এক হাতে স্টিয়ারিং এ, অন্য হাত গিয়ারে স্থির। পাশেই বসা ঝিলমিল। তুমি কি কিছু বলবে? গাড়িতে ওঠার পর থেকে ঝিলমিলকে ছটফট করতে দেখে বারিশ শুধালো। ঝিলমিল একটু দ্বিধা নিয়ে তাকালো। বলতাম, বলো। আইসিটি প্রাইভেট পড়া দরকার ছিল, আর স্যার এসে বললেন তার কাছে চাইলে পড়তে পারি। বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরল না। একদম নির্বিকার গলায় শুধালো, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন ফাহিম স্যার। শব্দটি শেষ হওয়ার আগে বিকট শব্দে ব্রেক কষলো গাড়িটা। পিচ ঢালা রাস্তার চাকার ঘর্ষণে থমকে দাঁড়ালো ধাতব শরীরটা। ঝাঁকুনি সামনে ঝুঁকে পড়লো ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ির নিউট্রালে আনলো, তারপর ঝিলমিলের দিকে ঘুরলো। কার কাছে পড়বে? ঝিলমিল নিজেকে একটু সামলে নিয়ে বলল, ফাহিম স্যার। কেন? তুমি কি তাকে কি বলেছো? বলেছি জানাবো। তাকে তুমি বলে দিও পড়বে না। বারিশের এই হঠাৎ একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারলো না ঝিলমিল। কেন? উনি অনেক ভালো আইসিটি পড়ান, আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি, আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলকে যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমিষে তার হাত চেপে বসলো ঝিলমিলের। ইউনিফর্মের কলারের উপর হ্যাকচা টানে ওকে নিজের বুকের নিকট টেনে নিয়ে এলো সে। গলার কাছে কাপড়ের টান লাগতেই নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দু হাতে চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশের তপ্ত শ্বাস আষ্টে পড়ছে ওর মুখের উপর। গলার স্বর অত্যন্ত নিচু চাপা রেখে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফরবিডেন ইউ, অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ ইট। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরও যদি কোনো দিন আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করো, তবে এটা চিন্তা করার পেছনে তোমার মস্তিষ্কের যতগুলো নিউরন খরচ হচ্ছিল তার প্রতিটার জন্য তুমি আফসোস করবে। বারিশের মুখের তপ্ত বাতাস আছড়ে পড়েছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তে অবশ হয়ে এলো। আতঙ্কে তোলপাড় করছে বুকের ভেতরটা। এই লোক তো তাকে বিয়েই করতে চায়নি। দাদিমা যখন পুফির পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ের পিঁড়িতে বসানোর আকুতি করছিল, কত কি না বলেছিল এই মানুষটা। অমত, বিরক্তি আর অনাগ্রহে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকে যেন এক অচেনা রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে? মাথায় ঢুকেছে। বারিশের বরফ শীতল কণ্ঠের প্রশ্নে ঝিলমিলের ভাবনার সুতো ছিল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভয়ের মেঘ ঠেলে মিনমিন করে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো সে। আমি আইসিটি কিছু বুঝি না।
টিউশন না নিলে এক্সামে কি লিখবো? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরঙা চোখ দুটোতে, ভয় আর বিস্ময় মেয়েটার সেই হ্যাজেল মনিজোড়া বড় বড় করে তাকিয়েছে তার দিকে। বারিশের থমথমে চেহারাটা, কঠিন ভাবটা যেন সামান্য নরম হলো, কিন্তু আধিপত্যের কোনো কমতি রইল না। আমি পড়াবো। ঝিলমিল স্তব্ধ হয়ে চেয়ে রইল। সামান্য সাহস কুড়িয়ে আগের মতোই কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি আপনি তো ইংরেজির শিক্ষক। আমি সব পারি, শেখাবো সব তোমায়, স্বরবর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা সাবজেক্টের উপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবুও অন্যের উপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একটাই, সেটা বারিশ। আমার গ্রুপে তো জীববিজ্ঞান নেই। বারিশের কিছু ঝিলমিলকে আগের জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। এদিকে ঝিলমিলের হৃৎপিণ্ড বাইম মাছের মতো লাফাচ্ছে। শাহরিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামালো বারিশ। গাড়ি থেকে নেমেই চৌধুরী বাড়ির গেটের সামনে নিজের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয়ই কোনো কাজে এদিকে এসেছিলেন। এতদিন পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইলো, কিন্তু তার আগেই শক্ত আর নিষ্ঠুর আঙ্গুল থাবা বসালো তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগেই অজগরের মতো পেঁচিয়ে ধরলো বারিশ তাকে, প্রায় টেনে হেঁচড়ে গেটের ভেতর নিয়ে যেতে লাগলো। পেছন থেকে ঝিলমিলের আকুল কণ্ঠ ভেসে এলো, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সে কথায় কান দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ওদিকে নিজের চোখের সামনে জামাইয়ের এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা কালো হয়ে উঠল। ক্ষোভ সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরের বেয়াদব একটা! তোর কপালেও যেন এমন মেয়ের জামাই জোটে।